আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে একটা টেমপ্লেট দেখতেছিলাম। আমরা টেমপ্লেটটা শেষ করেছি। এখন আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, মূলত ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো আমরা একটু ইয়েতে চলে যাই, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাই। এই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ, ঠিক আছে? স্যার আমার জি, বলেন। স্যার আমাদের কি টোটাল মোটামুটি একদম মানে সিএসএস আর এসটিএমএল সিএসএস তো মোটামুটি শেষ, তাই না? হ্যাঁ, মোটামুটি শেষ। তারপর আমরা পিএইচডি টু এইচটিএমএল করব, তখন আমরা দেখব সিএসএস এর আরো অনেক কিছু, মানে কাজ করতে গিয়ে আমাদের আরো অনেক কিছু লাগবে। আচ্ছা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক মূলত, ঠিক আছে? তো এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। আর ফ্রেমওয়ার্কটা আসলে কি তা সেটা আগে একটু বলি। মূলত ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা প্যাকেজ, যেই প্যাকেজের মধ্যে আমরা সবকিছু পাই কম বেশি, ঠিক আছে? কেমন? যেমন ধরেন আপনি আহ, বিরিয়ানি রান্না করবেন। এখন বিরিয়ানি রান্না করার জন্য অনেক রকমের মশলা প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো এখন এই মশলাগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা সেইগুলো হচ্ছে পরিমাণ মতো ব্যবহার করি। কোনোটা বেটে ব্যবহার করি, ব্লেন্ড করে ব্যবহার করি, মিক্স করে তারপর করি। আবার আমরা বাজারে কিন্তু আরেকটা প্যাকেজ পাই বিরিয়ানি মশলা নামের। সেটা বিভিন্ন কোম্পানির আছে, যেমন রাঁধুনি বিরিয়ানি মশলা আছে, তারপর হয়তো আরো দু একটা ইয়ের আছে, প্রাণ হতে পারে। তো যাই হোক, আমরা যদি রাঁধুনি বিরিয়ানি মশলাটা কিনে নিয়ে আসি, তাহলে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য মশলাগুলো আর আমাদের আলাদাভাবে কিনতে হয় না। যেহেতু আলাদাভাবে কিনতে হয় না, সেহেতু আমাদের আম, কি বলে এটা, উম, যেটা হয় যে কষ্টটা অনেক কমে যায়, বেঁচে যায় অনেকটা সময়ও। তো ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে অনেকটা এরকম যে আমাদের কষ্ট কমানোর জন্য অনেক কাজ করে রাখা থাকে, যেটা ব্যবহার করে আমরা পরবর্তীতে ইজিলি হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক আছে? মানে অনেক কিছুই আমরা ইজিলি পেয়ে যাই, ঠিক আছে? তো আমরা এখন যে ফ্রেমওয়ার্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। সিএসএস এর ফ্রেমওয়ার্ক এটাকে বলা যেতে পারে, এছাড়াও এটা jQuery ফ্রেমওয়ার্কও বলতে পারি। তবে এটা সিএসএস নিয়ে বেশি কাজ করেছে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা ব্যবহার করলে আমরা অনেকটা মানে কি বলো, অনেকটা সময় বাঁচাতে পারবো। তবে এটা ব্যবহার করে ফুল ওয়েবসাইট কখনোই ডিজাইন করব না, ঠিক আছে? কারণ আমরা যদি চিন্তা করেন যে শুধু রাঁধুনি বিরিয়ানি মশলা যদি আমি 10 জনকে দেই, দিয়ে যদি বলি যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসো, তো এই 10 জনই কি হবে আপনার বিরিয়ানি রান্না করবে, এবং আমি যদি বলি যে অন্য কিছু ব্যবহার করবা না, শুধু এটাই ব্যবহার করবা, তাহলে সবার রান্না করা খাবারটা কিন্তু অলমোস্ট সেম হবে, একই স্বাদের হবে। তো একই স্বাদের হলে তো আর ভিন্নতা খুঁজে পাওয়া যাবে না। তো ওয়েবসাইটেও যদি আমরা শুধু বুটস্ট্র্যাপ ব্যবহার করে সবাই ওয়েবসাইট বানাই, তাহলে সবার ওয়েবসাইটের ডিজাইন অলমোস্ট সেম হবে। তো এই জন্য আমরা হচ্ছে কখনোই ফুল ব্যবহার করব না, মানে বুটস্ট্র্যাপ ব্যবহার করেই পুরো ওয়েবসাইট বানাবো এমন না। আমরা মূলত আমাদের সিএসএস ব্যবহার করব, সিএসএস ব্যবহার করে আমরা কাজ করব, ঠিক আছে? সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর হচ্ছে সিএসএস দিয়েই হচ্ছে আমরা আগাবো। আর বুটস্ট্র্যাপের কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করব কিছুটা সময় বাঁচানোর জন্য। তো এটা আমরা দেখব সামনে কিভাবে কিভাবে কাজ করতে হয়। তবে তার আগে বুটস্ট্র্যাপ জিনিসটা কি, কিভাবে কাজ করে, সেটা আমাদের আগে বুঝে নিতে হবে। তো বুটস্ট্র্যাপ হচ্ছে মূলত সিএসএস এর ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে গেলে আমাদের ওদের একটা সিএসএস ফাইল লাগবে। আর ওই সিএসএস ফাইলে কি থাকে, ওই সিএসএস ফাইলে অনেক সিএসএস আগে থেকেই করা থাকে, মূলত বিভিন্ন ক্লাস ব্যবহার করা থাকে, সেই ক্লাসগুলো ব্যবহার করে কাজ করতে হয়, ঠিক আছে? আর কিছুই না। বিভিন্ন রকমের ক্লাস আছে। আমরা যেমন এইচটিএমএল এ ক্লাস ব্যবহার করে সিএসএস দিয়ে স্টাইল করি, সেটাই, ঠিক আছে? তো আমরা যদি এমন করি যে সিএসএস ব্যবহার, মানে একটা ক্লাস আমরা নিলাম আমাদের এইচটিএমএল এ, তারপর সিএসএস এ যদি আমরা ওই ক্লাসটাকে ধরে স্টাইল করি, তাহলে আমরা দেখি আমাদের স্টাইলটা পেয়ে যাচ্ছে। আর বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলে অনেকগুলো ক্লাসকে আগে থেকে স্টাইল করা আছে। সেই ক্ষেত্রে আমরা শুধু আমাদের এই বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আমাদের এইচটিএমএল ফাইলের সাথে লিংক আপ করানো মাত্রই বুটস্ট্র্যাপ থেকে অনেক সিএসএস পেয়ে যাবে। এবং বুটস্ট্র্যাপের ক্লাসগুলো যদি আমরা আমাদের এইচটিএমএল এ ব্যবহার করি, তাহলে ওই স্টাইলটাই পেয়ে যাবে, কারণ অলরেডি তো ওই সিএসএস ফাইলে করাই আছে। যেমন ধরেন, আমরা যদি আমাদের আজকের ফোল্ডারে চলে যাই, ধরেন ক্লাস 16, এখানে গিয়ে যদি আমি একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিলাম index.html,
এরপর আমি আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ধরেন style.css। ঠিক আছে, এখন আমি এটাকে বাইরে রাখলাম আপাতত, এরকম বাইরে রেখে দিলাম। এখন আমি আমার ডেস্কটপে একটা নতুন ফাইল ক্রিয়েট করতেছি যে কোনো নাম দিয়ে, ধরেন এটার নাম দিলাম হচ্ছে design.css। ঠিক আছে, তো এই design.css ফাইলটাকে আমি চাচ্ছি কোড এডিটরে ওপেন করতে। ঠিক আছে, এটা এখান থেকে ফেলে দিই। তো design.css টাকে আমি কোড এডিটরে ওপেন করে নিলাম। এই সিএসএস ফাইলে আমি কিছু স্টাইল করব, যেমন আমি বললাম ডট এবিসি। এই ডট মানে কি একটা ক্লাস, এবিসি হচ্ছে একটা ক্লাসের নাম। আমি বললাম যে তোমার কালার হবে রেড। তারপর ধরেন আমি আরেকটা ক্লাস নিলাম নিচে ডট এক্স ওয়াই জেড, তার মানে এটা আরেকটা ক্লাস, এটাকে বললাম তোমার কালার হবে গ্রিন। আবার আমি আরেকটা নিলাম ডট পি কিউ আর, এখানে বললাম তোমার কালার হবে ব্লু। ঠিক আছে, আবার ধরেন আমি এখানে একটা নিলাম সিআর ডট সিআর, আরেকটা ক্লাস, এখানে বললাম তোমার টেক্সট লাইন হবে সেন্টার। তো এরকম করে আমি বিভিন্ন ক্লাস নিয়ে কি করলাম, স্টাইল করে রাখলাম। ঠিক আছে, আবার ধরেন আমি শুধু ক্লাস না, বিভিন্ন ট্যাগকে ধরেও করে রাখলাম, যেমন অ্যাঙ্কর ট্যাগকে ধরে বললাম তোমার টেক্সট ডেকোরেশন নান হবে। ঠিক আছে, এরকম কিছু একটা বলে রাখলাম, বা এরকম আরো অনেক কিছু করে রাখলাম সাপোজ। এবার এটা কেটে দেন, ধরেন এটা এখানে নাই। ঠিক আছে, এখন বিষয় হলো আমরা যদি আমাদের আজকের ফোল্ডারে চলে যাই, এই যে হচ্ছে আমাদের ফোল্ডারটা ক্লাস 16, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি এবং আমি যদি এখানে HTML এর মধ্যে কিছু একটা লিখি, যেমন ধরেন আমি এখানে লিখলাম ডে 16, তারপর আমরা এখানে একটা মেটা ট্যাগ ব্যবহার করলাম। ঠিক আছে, আরেকটা মেটা ট্যাগ ব্যবহার করি, সরি আরেকটা মেটা ট্যাগ ব্যবহার করি, নেম ইকুয়াল টু ভিউপোর্ট, তারপর ব্যবহার করলাম কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, কমা দিয়ে লিখব ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1, এভাবে জাস্ট লিখলাম। ঠিক আছে, তো এবার ধরেন আমরা সিএসএস ফাইল লিংক আপ করাবো আমাদেরটা, এখানে লিংক ট্যাগ নিয়ে বললাম style.css। ওকে, তো এরকম নিলাম। এখন দেখেন আমি যদি এখানে একটা h1 ট্যাগ নেই এবং আমি যদি এখানে লিখি সাপোজ ইন্ট্রোডাকশন টু ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, লিখলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে এটাকে ওপেন করি, তাহলে দেখবো যে এখানে ইন্ট্রোডাকশন টু ফ্রেমওয়ার্ক কথাটা আসছে। এখন আমি চাচ্ছি এটার কালার রেড হবে, তো রেড করার জন্য কি করতে হবে, এই h1 কে কল করতে হবে, সিএসএস ফাইলে গিয়ে এটাকে কল করে বলতে হবে কালার হবে রেড। আর আমি যদি জানি যে আমার কাছে আগে থেকেই একটা ফাইল আছে, ফাইলটার নাম হচ্ছে design.css, যেটা আমরা ডেস্কটপে আগে থেকেই বানিয়ে রাখছি, এটা আমরা বানাই বা অন্য যে কেউ বানাক, সিএসএস ফাইল তো এটাকে আমরা সাপোজ এটা কপি করে নিয়ে গেলাম, কপি করে কোথায় নিয়ে যাব, আমাদের আজকের ফোল্ডারে। আজকের ফোল্ডারে এসে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম হচ্ছে css, এন্ড দেন এখানে পেস্ট করে দিলাম design.css ফাইলটাকে। এখন আমি আমার ওই design.css ফাইলটাকে তো আমার ফোল্ডারেই পাচ্ছি, চাইলে এটাকে এখন লিংক আপ করতে পারি। আমি এসে এখানে বললাম যে লিংক css/design.css। css স্ল্যাশ কেন দিলাম, কারণ এটা css ফোল্ডারের মধ্যে আছে, আর টাইপ অ্যাট্রিবিউট তো ব্যবহার করতে হয় না আমরা জানি, সেটা বাদ দিয়ে দিলাম। তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা css ফাইল লিংক আপ করা, একটা হচ্ছে design.css আর একটা হচ্ছে style.css, দুইটা ফাইল আমরা এখানে লিংক আপ করে রাখলাম। এখন দেখেন যেহেতু design.css ফাইল লিংক আপ করানো আছে, তাই আমরা চাইলেই এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাসের নাম দিতে পারি abc। এটা দেওয়ার সাথে সাথে আমরা যদি এখানে রিলোড করি দেখবো এটার কালার রেড হয়ে গেছে, যদিও আমরা আমাদের style.css এ কোনো কিছুই লিখি নাই, শুধুমাত্র একটা ক্লাস ব্যবহার করার সাথে সাথে এটার কালার রেড হয়েছে। কেন, কারণ হচ্ছে এই যে ক্লাসটা, এই ক্লাসের ডিজাইনটা style.css থেকে পাচ্ছে না, পাচ্ছে design.css থেকে, কারণ আমরা design.css কেও লিংক আপ করাইছি। আর design.css এ গেলে দেখবো abc নামের ক্লাস এখানে রেড কালার করা। আমরা যদি এই ক্লাসটা চেঞ্জ করে xyz করে দেই এন্ড আমরা যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখবো এটার কালার গ্রিন হয়ে গেছে। আমরা যদি চাই এটার পাশে একটা নতুন ক্লাস অ্যাড করব, স্পেস দিয়ে লিখলাম cr, এটা ব্যবহার করার পরে আমরা রিলোড করব এন্ড দেখবো এটা সেন্টারে চলে গেছে। কিভাবে গেল, কারণ cr নামের একটা ক্লাস আছে যেটা দিয়ে সেন্টার করা আছে আগে থেকেই। তো আমরা জাস্ট এখানে ক্লাসগুলো ব্যবহার করতেছি আর স্টাইলগুলো অটো পেয়ে যাচ্ছে। কেন, কারণ এই যে একটা css ফাইল লিংক আপ করা। যদি এটা লিংক আপ করানো না থাকতো তাহলে কি পাইতো, না তাহলে পাইতো না। এখন যদি আমরা সেভ করি আর রিলোড করি, দেখেন এখন আর পাচ্ছে না, কারণ আমাদের css ফাইলটা আমরা ফেলে দিছি। আর আমাদের যেই css ফাইলটা আছে style.css, সেটার মধ্যে তো কোনো css ই নাই। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা যদি একটা css ফাইল এনে লিংক আপ করতে পারি, আর সেটার মধ্যে যে স্টাইলগুলো আছে সেগুলোও তো আমাদের HTML এ ঠিকই পাবে, তাই না? এই যে এখন দেখবো আবার পেয়ে যাচ্ছে। ওকে,
আমরা যদি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই, দেখেন আমরা যদি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে হ্যাশ দিলাম আর এখানে বললাম হ্যালো বিডি লিখলাম আর কি। তো সেভ করে যদি এখানে একটা রিলোড করি, দেখবে হ্যালো বিডি আসছে, নিচে কোনো আন্ডারলাইন আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা আমাদের এই সিএসএস ফাইলে অ্যাঙ্কর ট্যাগকে বলে রাখছি তার টেক্সট ডেকোরেশন নান হবে। তার মানে আপনি যতবার অ্যাঙ্কর ট্যাগই নেন না কেন কখনোই এরকম আসবে না। তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি, যে আমরা কিভাবে কাজ করব। তো এটা যেমন একটা সিএসএস ফাইল যেটা আমাদের কাছে আগে থেকেই ছিল, বুটস্ট্র্যাপের কাছে এরকম একটা সিএসএস ফাইল আছে যেখানে অনেক সিএসএস করা আছে। আমরা শুধু ক্লাসগুলো ব্যবহার করে সেই স্টাইলগুলো দিতে পারি, ঠিক আছে? তো এইটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখানো মানে আমি লিঙ্ক আপ করলাম, এটা আসলে আমাদের প্রয়োজন নাই, তাই আমি এখান থেকে এই অংশটুকু এটাকে ফেলে দিতে পারি, এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাদ দিয়ে দিলে আর স্টাইলগুলো কিন্তু পাবে না, রিলোড করলে দেখবো আর কোনো কিছুই পাচ্ছে না, ফাইন। আর এই ক্লাসগুলো আমাদের আসলে এখন আর প্রয়োজন নাই, এটাকেও ফেলে দিলাম, এগুলোও রাখলাম না। তো এখন রিলোড করে দিলাম, মোটামুটি হয়ে গেল। তো বুটস্ট্র্যাপ তাহলে কি? একটা সিএসএস ফাইল, আর কিছুই না। আপনাকে যেটা করতে হবে, আচ্ছা বুটস্ট্র্যাপের এখন নতুন ভার্সন একদম রিসেন্ট আসছে, এটা একেবারেই রিসেন্ট আসছে, হয়তো আজকে বা কালকে এটা আসছে, ঠিক আছে? বুটস্ট্র্যাপ 5, ওকে? তো আগের একটা ভার্সন ছিল আমরা যদি এই যে 4 পয়েন্ট সামথিং ছিল, তো ওই ভার্সনটা চেঞ্জ হয়ে একদম রিসেন্ট, সম্ভবত এটা আজকে বা কালকে আসছে। তো আমি মাত্র এই ওয়েবসাইটে এসে তারপরে দেখলাম এটা লঞ্চ হয়েছে। এটা লঞ্চ হবে অনেকদিন ধরেই ওরা এটা কি বলে করতেছিল, বাট এখন ফাইনালি ওরা এটা লঞ্চ করে দিছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা আসছে। তো আমরা যেহেতু লেটেস্ট এটা আসছে, এটাকে নিয়েই আমরা কাজ করব। তো আমরা এখান থেকে দেখি যে আসলে কিভাবে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের এই কি বলে এটাকে সিএসএস ফাইলটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড ফোল্ডারে যেতে পারি। ডাউনলোড ফোল্ডারে আসার পরে দেখবো এই যে কম্পাইল সিএসএস এন্ড জেএস, এখান থেকে যে ডাউনলোড বাটন আছে এখান থেকে আমরা ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি, ঠিক আছে? ডাউনলোড করে ফেললেই এটা হয়ে যাবে। আরেকটা বিষয়, ডাউনলোড না করেও হবে, ডাউনলোড ছাড়াও আমরা কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে আজকের ক্লাসে দেখাবো না, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? সেটাও ইজি, বাট ডাউনলোড করে একটা রেখে দিবেন, কারণ অনেকের কম্পিউটারে সবসময় ইন্টারনেট কানেকশন নাও থাকতে পারে। আরেকটা হচ্ছে সিডিএন আর কি, ওই সিডিএনটা ব্যবহার করলে আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। তো এই জন্য হচ্ছে যে প্র্যাকটিস করার সময় আপনারা ডাউনলোড করে রাখলেন, ওই ফাইলটা দিয়েই করলেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা সিডিএন ব্যবহার করব, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না আপনাদেরকে, আপাতত আজকে ডাউনলোডটাই দেখাই। তো আমরা এখান থেকে শো ইন ফোল্ডারে চলে যাচ্ছি এবং আমাদের ফাইলটাকে কাট করে আমাদের আজকের ফোল্ডারে নিয়ে আসি। যেহেতু এটা একটা সিএসএস ফাইল, তাই আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে নিয়ে পেস্ট করি। তো এটা একটা জিপ, দেখেন এখানে একটা জিপ ফাইল, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম, এক্সট্রাক্ট হয়ে গেল। দেন আপনি জিপ ফাইলটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন। তো আমি জিপ ফাইলটাকে ডিলিট করে দিলাম। এই হচ্ছে আমাদের দুইটা ফাইল, একটা এই একটা ফোল্ডার আর একটা ফাইল। এই ফাইলটা চাইলে ডিলিট করেই দিতে পারি, কারণ এটা এখন আমাদের প্রয়োজন নাই, আপাতত থাকুক। এই ফোল্ডারে যান, যাওয়ার পরে দুইটা ফোল্ডার দেখতে পাবেন, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। তো আমরা আজকে জেএস নিয়ে কাজ করব না। জেএস মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আমি একটু আগেই বলেছি বুটস্ট্র্যাপ কিন্তু শুধুমাত্র সিএসএস এর ফ্রেমওয়ার্ক না, এটাকে আমরা jQuery ফ্রেমওয়ার্কও বলতে পারি। তো যখন jQuery পার্টটা নিয়ে কাজ করতে চাবো তখন আমরা এই ফোল্ডারে গিয়ে ফাইল নিতে পারি, বাট আমরা আজকে এটার মধ্যে যাচ্ছি না, আমরা শুধু সিএসএস নিয়ে কাজ করব। তাই আমরা সিএসএস ফোল্ডারে চলে যাব। এখানে অনেক কিছু দেখবেন, আপনাকে এত কিছু দেখতে হবে না, শুধু একটা ফাইল খুঁজে বের করবেন, সেটা হচ্ছে bootstrap.css। এই ফাইলটা অথবা এই ফাইলের একটা মিনিফাইড ভার্সন আছে, সেটা হচ্ছে bootstrap.min.css। এই ফাইল অথবা এই ফাইল দুইটা সেম ফাইল, তবে এইটা মিনিফাইড। মিনিফাইড হলে কি হয়, আপনার ফাইলের সাইজটা ছোট হয়ে আসে, সবগুলো কোড এক লাইনে আসে, যার কারণে ফাইলের সাইজটা ছোট হয়ে আসে। তো আমরা চাইলে মিনিফাইডটা নিতে পারি কিংবা এটাও নিতে পারি, একই কথা হবে। তবে মিনিফাইডটা নিলে ফাইলের সাইজটা যেহেতু ছোট, তাহলে আমাদের জন্য ভালো, তাই আমরা সবসময় মিনিফাইডটাই ব্যবহার করব। দেখবেন যে এরকম প্রায় বিভিন্ন প্লাগইন ইউজ করবেন, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, এরকম অনেক ক্ষেত্রেই দেখবেন যে এরকম দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে নর্মাল ফাইল আর একটা দেখবেন .min.css, ঠিক আছে? এই মিন যখন দেখবেন বুঝে নেবেন এটাই হচ্ছে মিনিফাইড ভার্সন, এবং এটার সাইজ দেখবেন ছোট। এই যে দেখেন এখানে 150 কেবি আর এটা দেখেন 189 কেবি। তো আমরা 150 কেবি যেটা, এটা ছোট, তো আমরা এটা নিয়ে যাই, যেহেতু দুইটা একই। আর কখনোই আমরা ওদের সিএসএস ফাইলে গিয়ে কাজ করব না, শুধু আমরা এটাকে লিংক আপ করাবো, কারণ এটা ওদের ফাইল, ওরা এটার মধ্যে ডিজাইন করছে, তো মানে ওদের যা যা কাজ করা দরকার ওরা করছে, আমরা কখনোই ওদেরটার মধ্যে গিয়ে কাজ করব না। আমাদের যেটা কাজ করা দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের স্টাইল.css। আমরা আমাদের কাজগুলো সবসময় স্টাইল.css
সিএসএস এ করব, ওদেরটাকে শুধু লিংক আপ করাবো। তাই যেহেতু কখনোই কাজ করতে হবে না, তাই আমরা মিনিফাইডটাই নিব। এটা নিলে কাজ করতে একটু সুবিধা। আমি একটু দেখালে বুঝবেন। দেখেন এই যে এটা যদি আমরা নেই, দেখেন এই যে আমরা যেভাবে সিএসএস লিখি ওইভাবেই ওরা সিএসএস গুলো করছে, ঠিক আছে, যেভাবে আমরা করি। আর এখানে যদি যাই তাহলে দেখবেন এই মিনিফাইডটা যদি আমরা ওপেন করি, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কোডগুলা, এই যে দেখেন সব এক লাইনে আসছে, এই যে দেখেন এই যে এই লাইনটা, ঠিক আছে, সব এক লাইনে আসছে। ওকে, এই হচ্ছে বিষয় আর কি। তো এগুলো দেখে আপনি কিছু বুঝবেন না, আরে এক লাইনে এত কিছু, বিশাল লাইন, দেখেন এটা শেষ হইতে অনেক দেরি, এক লাইনে সব কোড, মানে এই কোডগুলাই সব এক লাইনে এখানে আসছে। তো সব এক লাইনে আসাতে ফাইলের সাইজটা ছোট হয়ে আসছে, আর কিছুই না। তো আমরা এখানে কাজ করলে কিছু বুঝবো না যে কোথায় কি কাজ করা হয়েছে, তবে আমরা তো কাজই করবো না এই ফাইলে, আমরা তো সবসময় কাজ করব আমাদের style.css ফাইলে। তাই ওদের কোন ফাইলটা নিচ্ছি সেটা ইম্পর্টেন্ট না, ওদের কোডগুলো থাকলেই হলো, ঠিক আছে। তো আমরা সবসময় কোনটা ব্যবহার করব, main.css টা। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কাট করে নিলাম, দেন আমরা বাইরে এসে আমাদের যে সিএসএস ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা এখানে পেস্ট করে দিলাম এই যে ফাইলটা। আর এই ফোল্ডারটা আপনি এখন চাইলে ডিলিট করে দিতে পারেন, আর কোনো কিছুই দরকার পড়বে না। এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই ফাইলটাকে আপনি লিংক আপ করাই দিবেন। কিভাবে করবেন? এটা আছে সিএসএস ফোল্ডারের মধ্যে, তাই আপনাকে কি করতে হবে, আপনার লিংক ট্যাগের মধ্যে এখানে এসে লিখতে হবে css/bootstrap.min.css। আপনি ফাইলটাকে এখানে লিংক আপ করাই দিবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার style.css ফাইলের উপরে থাকতে হবে, আপনার style.css ফাইলটা নিচে রাখবেন, কারণ আপনার style.css ফাইলটা হচ্ছে মেইন ফাইল, এই ফাইলের মধ্যে আপনি কাজ করবেন। অনেক সময় দেখা যাবে বুটস্ট্র্যাপের অনেক স্টাইলের সাথে আমাদের মানে ওদের অনেক স্টাইল আমাদের পছন্দ হবে না, ঠিক আছে। তো আমরা তখন কি করব, ওভাররাইট করব, মানে ওদের স্টাইলটা আমরা হচ্ছে ওভাররাইট করে ফেলবো, আমাদের মতো করে করব। আমাদের মতো করে করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যদি আমাদের ফাইলটা উপরে থাকে তাহলে কিন্তু আমাদের সিএসএস ফাইল আমরা যতই কাজ করি কোনো কাজে দিবে না, কারণ নিচে যে ফাইলটা থাকে সেটার প্রায়োরিটি বেশি থাকে। তো আমরা যেটা করব সব সময় নিচে রাখবো আমাদের ফাইলটা, আমি একটু পরে দেখাচ্ছি নিচে থাকলে কি হয় আর উপরে থাকলে কি হয়। তো যাই হোক, আমরা বুটস্ট্র্যাপের ফাইলকে লিংক আপ করাতে পেরেছি। এখন আমরা আমাদের ব্রাউজারে যাব এবং এখানে একটা রিলোড করে দেখব কিছুটা পরিবর্তন চলে আসবে। আমরা কিন্তু জাস্ট ফাইলটা লিংক আপ করেছি, কোনো ক্লাস কোথাও কিচ্ছু ব্যবহার করি নাই, শুধু ফাইল লিংক আপ করেছি। একটা রিলোড করার সাথে সাথে দেখেন কিছুটা পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে দেখেন, এই যে এখানে আপনার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে এবং যে মার্জিন টার্জিন ছিল সেগুলো চলে গেছে। তারপরে হচ্ছে এই যে দেখেন হ্যালো বিডি যেই অ্যাঙ্কর ট্যাগ সেটাও কিন্তু খানিকটা কালারটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ সিএসএস ফাইল লিংক আপ করানোর সাথে সাথে এখানে আপনার কিছুটা চেঞ্জেস চলে আসছে। তো ফাইন, আমরা যেহেতু এটা করতে সক্ষম হলাম, তো এবার আমাদের করণীয় কি হবে? এবার আমাদের করণীয় হচ্ছে যে আমরা এবার এক এক করে বোঝার চেষ্টা করব যে কিভাবে কি হয়, ঠিক আছে, ক্লাসগুলো কিভাবে ব্যবহার করব। যেমন আমরা যে এখানে একটা ক্লাস ব্যবহার করি, ঠিক আছে, তো আগের যে ভার্সনটা ছিল, আমি একটু আগেই বললাম যে এখন নতুন ভার্সন আসছে, আগের যে ভার্সনটা ছিল সেটার মধ্যে ক্লাসের নাম ছিল টেক্সট সেন্টার, এটার মধ্যেও সম্ভবত টেক্সট সেন্টার ক্লাসের নাম। এই ক্লাসটা যদি আমরা কোথাও ব্যবহার করি তাহলে ওই টেক্সটটা সেন্টারে চলে যায়, ঠিক আছে। তো দেখেন আমাদের এটা কিন্তু এখন সেন্টারে নাই, বাট আমরা এই ক্লাসটা ব্যবহার করেছি, করে যদি সেভ করি এন্ড দেন আমরা যদি রিলোড করি তাহলে আমরা এখান থেকে দেখব যে কি হয়। রিলোড করার পরে দেখেন এটা সেন্টারে চলে গেছে, ঠিক আছে। তো ভার্সন চেঞ্জ হলে যে ক্লাস চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না, ভার্সন চেঞ্জ হলে কিছু কিছু জিনিস পরিবর্তন হয়, আগেরটার সাথে নতুনটার কিছু পরিবর্তন আসে, ঠিক আছে। তবে এমন না যে একদম পুরো বিষয়ে চেঞ্জ হয়ে যায়, এমন কিন্তু না। তো আগেও এই সেম ক্লাস ছিল, এখনো কিন্তু এরকম সেমই ক্লাস, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ক্লাস ব্যবহার করছি, সেই ক্লাস দিয়ে আমরা সেন্টারে নিয়ে চলে আসলাম, আর কিছুই না। এই ক্লাসটা কোথা থেকে পাচ্ছে? এই সিএসএস ফাইল থেকে পাচ্ছে। আমরা একটা কাজ করব, এখানে জাস্ট একটা কমেন্ট করে রাখি, এখানে বলে রাখি বুটস্ট্র্যাপ সিএসএস, আর এটার পরে আমাদেরটার আগে আমরা একটা কমেন্ট করব, এখানে আমরা লিখে রাখি মেইন সিএসএস। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল। তো বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করলাম, টেক্সট সেন্টার ব্যবহার করার সাথে সাথে টেক্সট সেন্টারে চলে গেছে, ঠিক আছে, ওকে। তারপর ধরেন আমরা হচ্ছে
বাটন বানাবো। সাপোজ এই যে অ্যাঙ্কর ট্যাগটা, এটাকে আমরা একটা বাটন দিব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস করি। ধরেন একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফটা না নিলেও হয়তো, জাস্ট নিচ্ছে ইচ্ছা করেই দেখানোর জন্য। তো দেখেন একটা প্যারাগ্রাফ নিলাম, দেখেন প্যারাগ্রাফটা এই যে এইখান থেকে শুরু এবং এই যে এইখানে এসে শেষ, একদম স্ক্রিনের সাথে লেগে আছে। গত ক্লাসে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করেছি। টেমপ্লেট ডিজাইন করার সময় আমরা বলেছিলাম যে একদম লেগে লেগে যদি আমাদের কন্টেন্টগুলো থাকে তাহলে ভালো দেখা যায় না, দুই পাশে কি রাখতে হয়, মার্জিন রাখলে দেখতে ভালো দেখা যায়। তো আমরা সবসময় কি করবো, এরকম মার্জিন রাখার চেষ্টা করব। তো সেটার জন্য আমরা সবসময় প্রত্যেকটা ডিভের মধ্যে একটা করে এক্সট্রা ডিভ নিয়েছিলাম প্রত্যেকটা সেকশনে। সেটার নাম হচ্ছে কন্টেইনার। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, তাই না? আমরা একটা ক্লাস নিয়েছিলাম কন্টেইনার, এবং সেটাকে আমরা নিজেরা উইথ কমিয়ে মার্জিন 0 অটো করে রেখেছিলাম, যেন হচ্ছে যে এটা মাঝখানে থাকে এবং দুই পাশ থেকে যেন মার্জিন পাই কিছু। তো আমরা সেটাই হচ্ছে যে দেখতে পাচ্ছি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপে আমরা যদি চাই এরকম দুই পাশে মার্জিন রাখতে, তাহলেও কিন্তু বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, তো আমরা ক্লাস ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমাদের এই সবগুলো কন্টেন্টকে একটা ডিভের মধ্যে নিয়ে যেতে হবে। তাই আমি কন্টেন্টগুলোকে কাট করে একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে পেস্ট করে দিলাম, একটু সাজিয়ে দেই ট্যাব দিয়ে, ভিতরে থাকুক। তো এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস দিব। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা কি ক্লাস নিয়েছিলাম, কন্টেইনার। বুটস্ট্র্যাপেরও কিন্তু সেম নামেরই ক্লাস আছে। এই বুটস্ট্র্যাপের সাথে মিল রেখেই কিন্তু আমি ইচ্ছা করেই ওই কন্টেইনার ক্লাসটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে? তো এই বুটস্ট্র্যাপের এই ক্লাসের নামটা হচ্ছে কন্টেইনার। আপনি যদি এটা ব্যবহার করেন, ব্যবহার করার পরে যদি একটা রিলোড করেন, দেখেন এই পাশে এবং এই পাশে দুই পাশেই কি হয়ে গেছে, ওই যেই কাজটা আমরা করেছিলাম সেটাই হয়ে গেছে, ঠিক আছে? তো মজার না? আমরা কিন্তু এই কন্টেইনার ক্লাস ব্যবহার করে সিএসএস এ গিয়ে স্টাইল করেছিলাম, স্টাইল করতে হয়েছিল। আর এখন কিন্তু কিছুই করতে হইলো না, শুধু ক্লাসের নামটা ব্যবহার করে দিলাম আর কাজ হয়ে গেল। কারণ স্টাইলগুলো আগেই বুটস্ট্র্যাপ তাদের সিএসএস ফাইলে করে রাখছে, আমাদের কষ্ট অনেকটাই কমিয়ে দিছে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। আশা করি বুটস্ট্র্যাপ কি এই জিনিসটা আপনারা এখন সবাই বুঝে গেছেন, ঠিক আছে? এবার আসি, আমরা সাপোজ একটা বাটন তৈরি করব, যেমন এই যে এটা, এই যে নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এটাকে আমরা একটা স্টাইল দিব, একটা বাটন স্টাইল দিব। তো এতক্ষণ পর্যন্ত আমি দুইটা ক্লাস ব্যবহার করেছি বুটস্ট্র্যাপের, একটা হচ্ছে টেক্সট সেন্টার আর একটা হচ্ছে কন্টেইনার। এখন বাটন তৈরি করার জন্য ক্লাস আছে, ক্লাসের নামগুলো আমরা চাইলে মানে খুঁজে বের করতে পারি। সেটা কোথা থেকে খুঁজে বের করব? আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসার পরে অলরেডি ফাইল ডাউনলোড করেছি, ফাইল ডাউনলোড করা হয়ে গেলে লিঙ্ক আপ তো হলোই, আমরা গেট স্টার্ট বাটনে ক্লিক করব। এই গেট স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখানে চলে আসবে এবং আমরা এই যে এইখান থেকে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখায় রাখি, কেউ যদি বুটস্ট্র্যাপের আগের ভার্সন নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, তাহলে আপনারা যে এখানে ক্লিক করে এই যে আগের ভার্সনে চলে যাবেন। এখন লেটেস্ট হচ্ছে 5.0, আর আগের ঠিক প্রিভিয়াস ভার্সনটা ছিল 4.5। তো কেউ যদি 4.5 নিয়ে কাজ করতে চান তাহলে এখানে ক্লিক করে 4.5 এ চলে যেতে পারেন, এই যে এখান থেকে 4.5 নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সবকিছুই এখান থেকে 4.5 এর ইয়েতে আসবে। তো আমি আপাতত লেটেস্ট, আচ্ছা ব্যাক করি, আবার এখানে আবার এই যে বুটস্ট্র্যাপ 5 এ আসছি। তো এখান থেকে আমি বুটস্ট্র্যাপ 5 এ কেন আসলাম, মানে আমরা লেটেস্টটা নিয়েই কাজ করব, তবে 4 এরটা কেন দেখাইলাম, কারণ হচ্ছে আপনার এটা তো মাত্র বললাম যে এটা মাত্র আসছে, ঠিক আছে, এই আজকে আসছে বা গতকালকে আসছে। কারণ গত পরশু দিনও আসে নাই মনে হয়, কারণ গত পরশু দিনও আমি একটা ক্লাস নিয়েছি বুটস্ট্র্যাপের, তখনও হচ্ছে যে আপনার কি ছিল 4.5 ছিল, ঠিক আছে। তো আজকে 5 পয়েন্ট চলে আসছে, বা কালকে বা আজকে 2 দিনের মধ্যে আসছে। তো এই 2 দিনের আগের যত ওয়েবসাইট আছে সবগুলো তো আর 5 এর করা না, সবাই তো সে বুটস্ট্র্যাপ 4 দিয়ে করা। তো ধরেন আপনি এমন একটা কাজ পাইলেন মার্কেট প্লেসে, যেই ওয়েবসাইটটা হচ্ছে তাদের আগে থেকেই করা ছিল, শুধু কিছু পরিবর্তনের জন্য আপনাকে দেওয়া হলো যে এই পরিবর্তনগুলো এনে নিবা, এই কাজগুলো করবা। তখন আপনাকে কি করতে হবে, আগের ভার্সনে কাজ করতে হবে। নতুন ভার্সন নিয়ে কাজ করলে কিন্তু অনেক ক্ষেত্রেই টুকিটাকি ঝামেলা হতে পারে, কারণ নতুন ভার্সনে তো নতুন কিছু অ্যাড হয়তো বা নতুন ক্লাস পরিবর্তন হতে পারে, আগেরটার সাথে কিছুটা পরিবর্তন থাকতে পারে। যদিও এখন পর্যন্ত 2টা ক্লাস ব্যবহার করলাম, কোনো পরিবর্তন আসে নাই, বাট তারপরেও হয়তো সামনে আমরা দেখব।
যে পরিবর্তন কিছুটা থাকতে পারে। তো যেহেতু অবশ্যই আছে, টুকিটাকি কিছু পরিবর্তন অবশ্যই আছে, কারণ পরিবর্তন না থাকলে তো আর নতুন ভার্সন আসবে না। তো এই তখন তাহলে আপনি যেহেতু আগের ভার্সন নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু এই ফাইলে এই বুটস্ট্র্যাপ 5.0 ক্লাসগুলো নিয়ে কাজ করবেন না, তখন আগের ভার্সনে গিয়ে ওইখানে খুঁজবেন। ঠিক আছে, এতে করে আপনার জন্য ভালো হবে, তা নাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ক্লাস মিলবে না। ঠিক আছে, আর হচ্ছে সব দুইটাই কিন্তু সেম, এটা যেভাবে কাজ করতেছে ওইটাও একই রকম ভাবে কাজ করবে, হয়তো ক্লাসের নামে চেঞ্জ আসতে পারে টুকিটাকি। তো যাই হোক, আমরা এখন বাটন খুঁজবো। আমরা এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটা বাটনের স্টাইল দিতে চাচ্ছি, তাই আমরা এখানে এসে সার্চ করব বাটন, এটা লিখে সার্চ করব। এখানে সার্চ করার পরে দেখবো যে কি কি বাটন আছে। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9 ধরনের বাটন আছে, এবং আগের ভার্সনেও এই সেম বাটনগুলাই ছিল। ঠিক আছে, কোনো পরিবর্তন এই বাটনের ক্ষেত্রেও আসে নাই। ঠিক আছে, তো তেমন আসলে বললাম একটু আগে যে একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের তেমন আহামরি কোনো পরিবর্তন থাকে না, টুকিটাকি কিছু পরিবর্তন থাকে। তো এখানেও হচ্ছে যে ওই আগের মতোই আছে। তো যাই হোক, আপনি যদি একটা কোনো কিছুকে বাটন বানাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু ক্লাস ব্যবহার করতে হবে। তো সেই ক্লাসগুলো কি, সেই ক্লাসগুলো আপনি যে এখানে পড়লেই পাবেন, খুঁজে বের করতে হবে। কিংবা হচ্ছে যে নিচে কোড দেওয়া থাকে, এই কোডগুলো দেখলেও বুঝতে পারবেন। আপনাকে শুধু ক্লাস নিয়ে কাজ করতে হবে, কারণ ক্লাসকে ধরেই ওরা স্টাইল করে। ঠিক আছে, তো এখানে দেখেন ওরা একটা ট্যাগ নিছে, বাটন ট্যাগ। আপনি অ্যাঙ্কর ট্যাগ নিছেন, যেমন আমাদের এখানে কি ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ। আমরা অ্যাঙ্কর ট্যাগকেই এই যে বাটনগুলো আছে এগুলোর যে কোনো একটা স্টাইল আমরা দিতে পারি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে বাটনের কালারে কিছুটা পরিবর্তন আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা পাশের ট্যাবে বুটস্ট্র্যাপের আরেক ভার্সন ওপেন করি, তাহলে আপনাদের হয়তো দেখে বুঝাইতে পারবো। পাশের ট্যাবে নিয়ে আসি, দেখেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপে, এই যে এখানে দেখেন 5.0। এইখানে আমরা গেট স্টার্টে এসে এখান থেকে আমরা 4.5 এ চলে যাচ্ছি। এইবার দেখেন দুইটা দুই রকম। এইখানে এসে সার্চ করেন বাটন। ঠিক আছে, বাটনস লিখে সার্চ করেন। বাটন লিখে সার্চ করার পরে দেখেন এইখানে দেখেন, এখানে দেখেন, এই যে দেখেন বাটনের ক্লাসে কিছুটা মানে ক্লাসের নামে তেমন পরিবর্তন আসে নাই, কোনো পরিবর্তন আসে নাই, তবে ডিজাইনে কিছুটা পরিবর্তন আসছে। এই যে একটু বললাম যে আহামরি তেমন পরিবর্তন আসে না, তবে কিছু কিছু পরিবর্তন আসে। যেমন এই যে দেখেন ইনফো ক্লাসটার দিকে এটার কালারটা দেখেন, আর এই জায়গার কালারটা দেখেন, দেখছেন দুইটার মধ্যে কিন্তু আমি এই ইনফোটা দেখেই বুঝতে পারছি আর কি আগেরটার সাথে এটার পরিবর্তন। দেখেন এটার কালারটা কেমন আর এটার কালারটা কেমন, দুটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এবং ভিতরে ইনফো লেখাটার কালারটা কিন্তু সাদা, আর এখানে দেখেন এটা কিন্তু কালো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু দুইটা দুই রকম, এখানে একরকম, এখানে দেখেন এটা আরেক রকম। তবে ওয়ার্নিংটা কাছাকাছি সেমই মনে হচ্ছে। ডেঞ্জার, সাকসেস, সেকেন্ডারি, প্রাইমারিতে একটু পরিবর্তন মনে হচ্ছে, একটু হালকা পরিবর্তন আসছে। আমরা কালারের কোড যদি ধরি তাহলে হয়তো বুঝতে পারবো যে কি কি পরিবর্তন অ্যাকচুয়ালি আসছে। ঠিক আছে, তো তাহলে আপনারা টের পাবেন আর কি 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 পরিবর্তন আসছে। আমার কাছে মনে হচ্ছে প্রাইমারির ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে এটাকে একটু বড় করেন, এই যে প্রাইমারি, দেখি তো এখানে এই যে প্রাইমারির ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে দেখেন 0D6E5D, সরি FD। এখানে যান, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেন, দেখেন তো এইটার কালারের সাথে এটার কালারের পরিবর্তন আসছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারে 007BFF। ঠিক আছে, এটা হচ্ছে আগেরটার 4.5 এর, আর বর্তমান যেটা আছে সেটা হইতেছে 0D6E5D, সরি 5D বলতেছি বারবার, FD। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন কালারের কিছুটা পরিবর্তন আসছে, বাট এমনিতে ক্লাসের কিন্তু হচ্ছে পরিবর্তন আসে নাই। এই হচ্ছে পরিবর্তন আর কি, একটা থেকে আরেকটা টুকিটাকি কিছু পরিবর্তন আসে, যেটা বললাম না, এরকম কিছু টুকিটাকি পরিবর্তন আসে। আচ্ছা যাই হোক, আমরা কাজ করতেছি 5.0 নিয়ে, আমরা এখানে থাকি। তো আমাদের যেটা করতে হবে বেসিক্যালি ক্লাসগুলো ব্যবহার করতে হবে। তো ক্লাসগুলো ব্যবহার করার জন্য এখানে আমরা দেখব যে এখানে ওরা ক্লাস ব্যবহার করছে দুইটা। প্রথম ক্লাসের নাম BTN, এরপরে আরেকটা ক্লাস ব্যবহার করছে যেটার নাম হচ্ছে BTN প্রাইমারি। তো প্রত্যেকবার যখন আপনি বাটন বানাইতে যাবেন তখন প্রতিবার আপনাকে একটা ক্লাস ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ক্লাসের নাম হবে BTN, এটা হচ্ছে কমন। বাটন বানানোর জন্য BTN ক্লাসটা ব্যবহার করতে হবে। এরপরে বাটনের কালারটা কেমন হবে সেটা নির্ভর করবে এই পরের যে ক্লাসটা ব্যবহার করছে সেটার উপরে। যদি আপনি ব্যবহার করেন BTN প্রাইমারি তাহলে এই কালারের আসবে, যদি ব্যবহার করেন BTN সেকেন্ডারি তাহলে এই কালারের আসবে, যদি ব্যবহার করেন BTN সাকসেস তাহলে এই কালারের আসবে।
ঠিক আছে? তো চলেন আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যবহার করি, যদিও ওরা বাটন ট্যাগ ব্যবহার করছে, বাট আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ আমাদের ট্যাগ নিয়ে কোনো প্রবলেম না, বিষয়টা হচ্ছে শুধু ক্লাসের উপর নির্ভর করবে। তো আমরা একটা ক্লাস ব্যবহার করলাম, এখানে লিখলাম বিটিএন। শুধু বিটিএন ক্লাসটা ব্যবহার করার পরে দেখেন কি পরিবর্তন আসে। এখানে একটা রিলোড করেন, রিলোড করার পরে দেখেন কিছুটা কিন্তু পরিবর্তন চলে আসছে, নিচে আন্ডারলাইন ছিল, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এগুলো কিন্তু হয়ে গেল পরিবর্তন। এরপরে আমরা আবার লিখলাম বিটিএন, সাপোজ প্রথমটাই ব্যবহার করতেছি, বিটিএন প্রাইমারি 2 নাম্বার ক্লাসটা। এবার রিলোড করার সাথে সাথে আমরা দেখব একটা স্টাইল পেয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কোথায় খুঁজে বের করব, কোথা থেকে পাবো। এই যে এখানে সার্চ বার আছে, আপনি সার্চ করবেন, বাটন বানাইতে চাইলে বাটন, টেবিল বানাইতে চাইলে টেবিল, আমি একটু পরে দেখাচ্ছি টেবিল কিভাবে বানাইতে হয়। তো যেটা ব্যবহার করতে চাবেন, মানে যেরকম যেটা চাবেন সেটা লিখে সার্চ করবেন, সার্চ করে আপনি আপনার কাজগুলো করবেন। তো আমরা বাটনটা এখানে বানিয়ে ফেললাম। এরকম করে আপনি যদি আরো বাটন বানাইতে চান তাহলে আবার আরো বানান, অ্যাঙ্কর ট্যাগ দিয়েই বানাইতে হবে তা না, আপনি বাটন ট্যাগ দিয়েও বানাইতে পারেন। আপনি এখানে একটা বাটন ট্যাগ নিলেন এবং এখানে কিছু একটা লিখলেন, যেমন আপনি এখানে লিখলেন, লিখলাম রেজিস্টার, এরকম কিছু একটা লিখলাম। তো আমরা যদি সেভ করি এন্ড দেন এখানে একটা রিলোড করি, দেখবো যে পাশে রেজিস্টার বলে একটা বাটন আসছে। স্টাইল নাই, কোনো স্টাইল দেওয়ার জন্য ক্লাস দিতে হবে। আমরা এখানে একটা ক্লাস দিব বিটিএন, সেভ করার পরে দেখবো একটা স্টাইল পেয়ে গেছে, নরমালি বিটিএন দেওয়ার পরে যে স্টাইলটা পাই সেটা। এবার আমরা ক্লাসের নাম আরেকটা দিব, সেটার নাম কি, ধরেন বিটিএন ইনফো, এটা ব্যবহার করলাম। তো এখন যদি রিলোড করি তাহলে দেখেন বিটিএন ইনফোর স্টাইলটা পেয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখানে বিটিএন ইনফো ব্যবহার না করে আপনি ব্যবহার করেন বিটিএন সাকসেস, এবার যদি সেভ করেন এন্ড দেন রিলোড করেন দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি আপনি আরো একটা বাটন নিতে চান, আপনি সাপোজ কন্ট্রোল ডি নিলেন, এখানে রেজিস্টারের পরিবর্তে লিখলেন সাইন আপ, লিখলাম আর কি, সেভ করলাম এন্ড দেন রিলোড করলাম, দেখতে পাচ্ছি সাইন আপ, সেম স্টাইলই আসছে, কারণ এখানে সাকসেস দেয়া। আপনি এখানে ব্যবহার করলেন বিটিএন আর বিটিএন ওয়ার্নিং, এটা হচ্ছে আরেকটা কালার নিয়ে আসবে, এই যে দেখেন আরেকটা কালার নিয়ে আসছে। এরকম করে আপনি আরো একটা নিলেন, এখানে লিখলেন লগ ইন, এখানে ওয়ার্নিং এর স্টাইলটা আসবে প্রথম অবস্থায়, কারণ আমরা যেহেতু কপি করেছি উপরেরটা। এখানে লিখে দিলাম ডেঞ্জার, বিটিএন বিটিএন ডেঞ্জার। এখন যদি রিলোড করি দেখবো আরেকটা ক্লাস মানে ব্যবহার করার কারণে আরেকটা স্টাইল চলে আসছে। এরকম বিভিন্ন রকমের বাটন ওরা ডিজাইন করছে, আমরা এখানে সেগুলো নিয়ে আসছি। যদি কালো চাইতাম তাহলে লিখতাম ডার্ক, এই যে বিটিএন বিটিএন ডার্ক। যদি এই যে এরকম চাইতাম তাহলে লিখতাম বিটিএন লিংক, ঠিক আছে। তারপর যদি এরকম চাইতাম তাহলে লিখতাম বিটিএন লাইট, ঠিক আছে, এই যে বিটিএন লাইট, এরকম লিখতাম। তো যেভাবে যেই বাটনটা চাচ্ছেন আপনি সেই রকম ক্লাস ব্যবহার করবেন, হয়ে যাবে, আর কিছুই না। তবে এখানে একটা বিষয় অবশ্যই বলতে হয়, সেটা কি, সেটা হচ্ছে দেখেন আমরা এখানে 9 ধরনের বাটন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তবে এই বাটনগুলোই যে আপনার লাগবে সব সময় এমন কিন্তু না। আমি একটু আগেই বলেছি বুটস্ট্র্যাপের সব ডিজাইন আমরা ফলো করব এমন কিন্তু না। বুটস্ট্র্যাপের একটা মেইন বিষয় আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আমরা ওই জিনিসটা শিখবো খুব ভালো করে, কারণ ওইটাই আমাদের বেশি দরকার পড়বে, অন্য কিছু আসলে তেমন দরকার পড়বে না। কারণ ধরেন আমি আপনাকে একটা ওয়েবসাইট দেখাই, কোন ওয়েবসাইট দেখাবো, ধরেন বুটস্ট্র্যাপেরই একটা ওয়েবসাইটটা দেখাই। বুটস্ট্র্যাপের একদম হোমে চলে যান, এখানে দেখেন বুটস্ট্র্যাপের এই বাটনটার দিকে তাকান, দেখেন তো এই যে এই বাটনটা ডিজাইন করার জন্য বা এই যে পাশে যে বাটনটা আছে, এটার কথাই ধরেন, এইটার এই যে এই কালারটার বাটনটা দেখেন তো, ওই কালারের বাটন কি এখানে আছে, নাই, এখানে আছে। এখন এইরকম কালারের বাটন যদি আপনার বানাইতে হয় তখন আপনি কি করবেন, তখন কি এখান থেকে একটাও ব্যবহার করলে হবে না, তখন আপনাকে নিজেরই ডিজাইন করতে হবে। তো সবসময় যে আসলে আমরা বুটস্ট্র্যাপের উপরেই নির্ভরশীল হয়ে থাকবো ব্যাপারটা এমন না, আমাদের নিজেকেই বেশি ডিজাইন করতে হবে। কিন্তু আমরা বুটস্ট্র্যাপের কিছু কিছু সময় কোনোটা ব্যবহার করে একটু সময় সহজ করে ফেলতে পারি আর কি আমাদের কাজটাকে। যেমন এদের মধ্যে একটা হলো গ্রিড সিস্টেম, আবার ব্যাক এন্ডে অনেক সময় আমরা টেবিল ব্যবহার করি। তো আমরা বুটস্ট্র্যাপের টেবিলটা ব্যবহার করতে পারি, কারণ টেবিলটা অনেক সুন্দর বুটস্ট্র্যাপের। তো ব্যাক এন্ডে তো হচ্ছে যে নরমালি আমাদের ইউজাররা দেখবে না, শুধু আমরা দেখব, মানে যারা অ্যাডমিন থাকবে তারা দেখবে। তো ওই ক্ষেত্রে কারণ ডাটাবেজের জন্য অনেক আমরা টেবিল ব্যবহার করে থাকি আর কি। তো ওই মানে ডাটা কালেক্ট করার জন্য, তো ওই টেবিলগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়েই করে ফেলতে পারি। কারণ হচ্ছে যে ওইগুলো তো শুধু আমাদের কাছেই থাকবে, এগুলো তো আমাদের ইয়ার কাছে থাকবে না, ইউজাররা দেখবে না। তো ফ্রন্ট এন্ডে টেবিল খুব একটা ব্যবহার হয় না, খুবই কম। তবে ব্যাক এন্ডে অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, তখন এই বুটস্ট্র্যাপেরটা অনেক ব্যবহার হয়, কারণ দেখতেও অনেক সুন্দর এবং কি বলে
ইজিলি তৈরি করে ফেলা যায়, খুব মজার, আমি একটু পরে দেখাবো। তো যাই হোক, বাটনের আমরা কিছু দেখলাম, তবে এই বাটনগুলো ছাড়াও নিচে গেলে আপনি আরো কয়েক রকমের বাটন দেখবেন। এগুলা তো নরমাল। এই যে এটা দেখেন, দেখেন এই যে ওই প্রাইমারি সেকেন্ডারি গুলাই, কিন্তু ওইগুলাতে যেমন ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নাই, শুধুমাত্র বর্ডার আছে। তো এগুলোর জন্য ওদের ক্লাসের নাম হচ্ছে দেখেন বিটিএন আউটলাইন প্রাইমারি। মানে প্রাইমারিটাই, এই যে এটা হচ্ছে প্রাইমারি, কিন্তু আপনাকে ক্লাসের নাম দিতে হবে বিটিএন আউটলাইন প্রাইমারি। যদি আপনি আউটলাইন প্রাইমারি দেন, তাহলে আপনার এটা শুধুমাত্র বর্ডার দিয়ে আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে না, হোভার করলে ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমরা যদি ধরেন এই যে এটাকে করে দেই, এখানে জাস্ট লিখলাম আউটলাইন হাইফেন প্রাইমারি, ক্লাসের নামটা চেঞ্জ করে দিলাম। তো এখন যদি একটা রিলোড করি, দেখবো আমাদের যেটা চেঞ্জ হয়ে গেছে। এরকম প্রত্যেকটার জন্যই আপনি যে ওয়ার্নিং এর ক্ষেত্রেও করতে পারেন, বলতে পারেন আউটলাইন ওয়ার্নিং, বিটিএন আউটলাইন ওয়ার্নিং, ঠিক আছে। তো এখানে একটা রিলোড করেন, দেখেন আউটলাইনটাও কি এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার আউটলাইন ক্লাসের বিষয়টা, যদি দেন তাহলে এরকম আসবে। এরপর আসেন লার্জ আর স্মলের ব্যাপারটা। আপনি বিটিএন কে হচ্ছে লার্জ করতে পারেন, স্মল করতে পারেন, ঠিক আছে। আবার এরকম ফুল উইথের করতে পারেন, ঠিক আছে, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর হচ্ছে আপনার আর সবগুলো সবগুলো সেমই। তো যাই হোক, আমরা হচ্ছে যে লার্জটা একটু করে দেখাই। কোনো বাটনকে যদি লার্জ করতে চান, যেমন আপনি এটাকেই লার্জ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে আরেকটা এক্সট্রা ক্লাস ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে বিটিএন এলজি। এই বিটিএন এলজি ব্যবহার করলে এই বাটনটা দেখবেন অন্যদের তুলনায় লার্জ আসছে, দেখেন একটু বড় হয়ে আসছে। আবার ধরেন আপনি যদি কোনোটাকে ছোট করতে চান, যেমন এটাকে ছোট করতে চাচ্ছি বা প্রথমটাকে ছোট করতে চাচ্ছি, এখানে আমরা লিখব বিটিএন এসএম, ঠিক আছে। এসএম মানে স্মল। তো আমরা যদি এখানে রিলোড করি, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এরকম আর কি, ছোট বড় যদি চান। আবার যদি চান কোনোটা ফুল উইথ হবে, যেমন এই যে এইটাকে আমরা একদম ফুল উইথ চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইখানে এসে লিখব বিটিএন ব্লক, ঠিক আছে। বিটিএন ব্লক লেখার সাথে সাথে দেখবেন হয় নাই। আচ্ছা, বিটিএন ব্লক না, অন্য ক্লাস দেখি, আমরা একটু দেখি কোন ক্লাস ব্যবহার করতে হবে এখানে। এই ক্লাস আবার চেঞ্জ আসছে কিনা সেটাও একটু দেখতে হবে। ফুলের জন্য লিখতে হবে কি, ব্লক বাটনের জন্য ক্লাস কোথায়, আচ্ছা এখানে দেখেন বিটিএন ব্লক করার জন্য ওদের এইখানে ওরা যেটা করছে, আগে এই বিটিএন ব্লক নামের একটা ক্লাস ছিল, এখন এই ক্লাসটা ওরা বাদ দিয়ে দিছে এই ইয়েতে আসার পরে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হইতেছে, এই জায়গায় আপনার ওরা হচ্ছে ডিভ নিয়ে নিছে, যদি ব্লক করতে চান তাহলে ডিভ নিতে হবে, ডিভের মধ্যে ক্লাস ব্যবহার করে তারপরে ইয়ে করতে হবে। এখানে একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা হলো এটা, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এখন এই ডি গ্রিড আর গ্যাপ টু, এই জিনিসগুলা কি, সেই জিনিসগুলা আপনাকে এখন বুঝতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলা বোঝার জন্য আমাদের আসলে গ্রিড সিস্টেমটা বুঝতে হবে। গ্রিড সিস্টেম নিয়ে আমরা এখনো আলোচনা করি নাই, যখন আমরা গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করব তখন আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাই দিব, ঠিক আছে। তো আপাতত এই যে ক্লাসটা বিটিএন ব্লক, এই ক্লাসটা এখন আর কাজ করতেছে না, তবে আগের ভার্সনে এটা ছিল। তো আমরা আগের ভার্সনে যদি আসি, এই যে এখানে আগের ভার্সনে ছিলাম, এখানে যদি আমরা একটু ব্লকটা খুঁজি, এই যে দেখেন ব্লক, এখানে কিন্তু এই যে ক্লাসের নাম ছিল বিটিএন ব্লক, এই ক্লাসটা কিন্তু তখন কাজ করতো, বাট নাও ওরা চেঞ্জ করে নিয়ে আসছে, এই ক্লাসটা ওরা বাদ দিয়ে দিছে। ওই যে বললাম খানিকটা পরিবর্তন আসে, এবং ওই পরিবর্তনটা আমরা এইবার এতক্ষণ পরে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখন আর বিটিএন ব্লক ক্লাসটা কাজ করবে না, কাজ করানোর জন্য গ্রিড ব্যবহার করে তারপরে এটাকে কাজ করাইতে হবে। কিন্তু গ্রিড সিস্টেম নিয়ে আমরা এখন আলোচনা করি নাই, যখন আমরা আলোচনা করব তখন বুঝে যাবেন। তো আপাতত এই অংশটুকু আমরা বাদ দিলাম, আমরা গ্রিড সিস্টেম বুঝে তারপরে এটা আমরা আপনাদেরকে বুঝাই দিব, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত আমরা দেখলাম বাটন।
আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। তো স্যার, আপনি যখন রেসপন্সিভ ডিজাইন করেছিলেন তখন আপনি তিনটা করেছিলেন, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। হুম। তো স্যার, কালকে আমি একটা ওয়েবসাইট রেসপন্সিভ করছিলাম, তখন আমার প্রায় 6 বার ইউজ হয়েছে রেসপন্সিভ করার সময়। কিছু কিছু জিনিস ছোট বড় হচ্ছিল, তাই তো স্যার 5-6 বার ইউজ করা যাবে, প্রবলেম তো হবে না? আপনি চাইলে অনেকবারই ব্যবহার করতে পারেন, তবে ডিজাইনটা এমন ভাবে করা উচিত যেন হচ্ছে আপনার খুব বেশি ব্যবহার না হয় আর কি। যত বেশি ব্যবহার করবেন তত ক্রিটিক্যাল হবে আর কি। তবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু স্যার, কম ব্যবহার করলে স্যার অনেক কিছু একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এটা সাইজের প্রথম মধ্যে। দিকে এখন একটু উল্টাপাল্টা হবে, কাজ করতে করতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে আপনার দেখবেন কি যে তখন আপনি নিজেই বুঝে যাচ্ছেন যে আসলে আমি কিভাবে কমাইতে পারি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা কোন পর্যন্ত দেখতে দেখতে কেটে গেছে আমি আসলে খেয়াল করি নাই। আপনারা কোন পর্যন্ত দেখছেন সবাই? স্যার, লার্জ বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যান। ওই যে ভাইয়া ডিসপ্লে ব্লক যেটা দেখেছি, আচ্ছা, ওই যে ব্লকের এখানে যে সমস্যাটা হয়েছিল পুরনো সেটা ভার্সন। দেখছেন? হ্যাঁ, ওইটা দেখছি, কিন্তু হ্যাঁ। পুরনো ভার্সনে স্যার, দেখাচ্ছিল। বুটস্ট্র্যাপ 4.5 মনে হয়। হ্যাঁ, তো এটাই দেখাচ্ছিলাম আর কি যে 4.5 এ আপনার এরকম ছিল, এরকম ছিল, আর হচ্ছে আহ, এটাতে এরকম আসছে। তবে 4.5-এ আগে আমরা এই ক্লাসটা ব্যবহার করতে পারতাম বিটিএন ব্লক, তবে এখন ওরা এটা বাদ দিয়ে দিচ্ছে স্যার, এটা বলেছেন। পরিবর্তন। হ্যাঁ, তো এটার জন্য আমাদের গ্রিড সিস্টেমটা বুঝতে হবে। তো গ্রিড সিস্টেমটা যখন আমরা বুঝবো তখন আমরা এটা আপনাদেরকে দেখাই দিব। তো আপাতত আমরা বাটন থেকে বের হয়ে আসি। বাটন থেকে বের হয়ে এবার আমরা অন্য কিছুতে চলে যাই। আচ্ছা, তো বাটনটা ইম্পর্টেন্টও না, কারণ একটু আগেই বলেছি ধরেন এই ধরনের বাটন আসলে আমাদের ইউজ করতেই হবে এমন কিন্তু না। আচ্ছা, এবার আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ধরেন আমরা চাচ্ছি বুটস্ট্র্যাপ ব্যবহার করে একটা টেবিল তৈরি করব। তো আমরা এখানে লিখলাম টেবিল। টেবিল লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা যে এখানে এসে আসার পরে দেখতে পাচ্ছি এরকম টেবিল আছে। এই হচ্ছে টেবিল বুটস্ট্র্যাপের। তো বুটস্ট্র্যাপের টেবিলেও কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি এই 5.0-তে, কারণ আগে এই কালারের টেবিলটা ছিল না। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভিন্ন কালারের কালারফুল টেবিল আসছে। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা মজার বিষয়। ওকে, তো আমরা দেখি আসলে কিভাবে তৈরি করতে হবে আমাদেরকে। আমরা হচ্ছে সেটা দেখব। আচ্ছা, তো আসেন আমরা হচ্ছে আপনার টেবিল বানাই আগে। টেবিল বানানোর জন্য আমরা একটা নতুন ডিভ নেই। ডিভের একটা ক্লাস দিচ্ছি। এই ক্লাসটা বুটস্ট্র্যাপের না, এটা আমি আমার ক্লাস দিচ্ছি। ধরেন আমি এখানে নাম দিলাম মাই টেবিল, এরকম একটা নাম দিলাম। এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস না। ইচ্ছা করে আমি আমার একটা ক্লাস দিলাম, কারণ সবসময় যে বুটস্ট্র্যাপের ক্লাসই দিব তা তো না, কারণ আমি তো বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের মতো ডিজাইন করব। বুটস্ট্র্যাপ থেকে আমরা কিছু কিছু জিনিস নিব। তো আমি এখানে একটা ডিভ নিলাম, যেটার ক্লাসটা আমি আমার মতো দিলাম। এবার কাজ হচ্ছে আমি এটার মধ্যে একটা ডিভ নিব দুই পাশে মার্জিন রাখার জন্য, তাই একটা ক্লাস দিচ্ছি কন্টেইনার। ঠিক আছে, এটা কেন? এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। ওকে, এবার এটার মধ্যে আমি একটা টেবিল তৈরি করব। তো আমি এখানে লিখলাম টেবিল, এন্ড দেন আমরা জানি টেবিলের হচ্ছে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে টি হেড, তো আমরা টি হেড নিলাম, টি আর নিলাম, এন্ড এটার ভিতরে টি এইচ নিলাম, এবং এখানে কিছু জিনিস রাখি যেমন নেম। তারপর হচ্ছে আমরা এখানে দিলাম ইমেইল, তারপর আমরা দিলাম হচ্ছে মোবাইল, তারপরে দিলাম অ্যাড্রেস, এরকম দিলাম। সেভ করলাম এন্ড দেন ব্রাউজারে চলে যাই, আর এখানে একটা রিলোড করি। দেখতে পাচ্ছি এই যে চলে আসছে। এবার আমরা এই মাই টেবিল এই ক্লাসটাকে ধরে আমাদের style.css এ গিয়ে স্টাইল করব। কল করলাম মাই টেবিলকে। প্রথমে বললাম যে তোমার একটা প্যাডিং হবে উপরে নিচে 100 পিক্সেল, আর ডানে বামে 0। এটাই, আর কিছু না। একটা রিলোড করলে দেখবো একটা প্যাডিং আসছে। ফাইন থাকলো। এবার কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, চাইলে, না চাইলে নাই, থাক, দেওয়ার দরকার নেই, এরকমই থাকুক। আপাতত জাস্ট এটা দিলাম। এবার আমরা টেবিল হেড থেকে বের হয়ে টেবিল বডি তৈরি করব। তো আমরা এখানে লিখলাম টি বডি, টি আর নিয়ে নিলাম একটা, টি ডি নিয়ে নিলাম একটা। এবার নাম দেন আপনি আপনার পছন্দ মতো। ধরেন আমি এখানে লিখলাম মাহমুদ চৌধুরী। তারপর ধরেন একটা আবার টিডি দিলাম, এখানে একটা ইমেল দিলাম, ধরেন mahmood
yahoo.com। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিব একটা, এরকম দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিলাম আর কি। এই নাম্বার আবার কেউ ফোন দিয়ে না, এটা কার নাম্বার আমি জানি না। অ্যাড্রেস দিলাম ধরেন ঢাকা, সেভ করলাম, দেন একটা রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি আসছে। এবার আমরা হচ্ছে এটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল ভি 2 বার 3 বার 4 বার 5 বার দিলাম, এই পর্যন্তই। তো প্রথমটা ছিল মাহমুদ চৌধুরী, তারপর আমরা অন্য কারো নাম দেই, যেমন আমরা এখানে নাম দিলাম হচ্ছে এমডি মাসুদ দিলাম, এখানে লিখলাম masud@.com, এইখানে দিলাম এইটা, এইখান থেকে 3টা ডিজিট চেঞ্জ করে দিলাম, এক এইখান থেকে চেঞ্জ করে দিলাম, ঢাকার জায়গায় অন্য কিছু লিখে দেন, যেমন ধরেন আমি এখানে লিখে দিলাম ঢাকা, তারপর লিখে দিলাম খুলনা, এরকম লিখলাম। এরপরে ধরেন আমি আরো একজনের নাম দিতে চাচ্ছি, এই জায়গায় লিখলাম ধরেন আমির হামজা, এখানে নাম দিলাম হচ্ছে amir@gmail.com, এখানে একটা নাম্বার দিয়ে দিই 1 2 3 4 আসলো, এখানে আমরা দিলাম হচ্ছে সিলেট। তারপর ধরেন আরো একজনের নাম দেই, ধরেন এবার নাম দিলাম হচ্ছে সিনথিয়া আলম, এখানে নাম দিলাম হচ্ছে gmail.com, এখানে একটা নাম্বার দিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে দিলাম হচ্ছে ধরেন রাজশাহী, ওকে। তারপর দিলাম হচ্ছে ধরেন জিনিয়া আক্তার, এখানে নাম দিলাম হচ্ছে জিনিয়া@yahoo.com থাকুক। এরকম থাকুক, ধরেন এটা ঢাকাই থাকলো। এবার সেভ করে একটা রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আসছে। ফাইন, এখন জাস্ট আমাদের যেটা করতে হবে, এই টেবিল যে ট্যাগটা আছে এইখানে একটা ক্লাস ব্যবহার করতে হবে, ক্লাসের নাম হচ্ছে টেবিল, জাস্ট এটা। এবার একটা রিলোড করেন, রিলোড করার সাথে সাথে দেখেন আপনার কাছে একটা টেবিল চলে আসছে। ঠিক আছে, খুবই মজার, জাস্ট ক্লাসটা ব্যবহার করলাম আর স্টাইলটা পেয়ে গেল। ওকে, এবার টেবিলের বিভিন্ন রকমের স্টাইল আছে, সেই স্টাইলগুলো আপনি যে এখান থেকে দেখে দেখে বিয়ে করতে পারেন। যেমন আপনি যদি হচ্ছে টেবিলের মধ্যে একটা ক্লাস ব্যবহার করেন যেটার নাম হচ্ছে টেবিল প্রাইমারি, ঠিক আছে, এই ক্লাসটা যদি আপনি ব্যবহার করেন, দেখেন ব্যবহার করে কি হয়। আমরা এখানে দিলাম, সেভ করলাম, এন্ড দেন ব্রাউজারে চলে যাচ্ছি, একটা রিলোড করলাম, রিলোড করার পরে দেখতে পাচ্ছি এই যে এই কালারটা হয়ে যাচ্ছে আমাদের টেবিলের। তা আমরা যদি এখানে আবার লিখি সেকেন্ডারি, এবার যদি আমরা সেভ করি, সেভ করে যদি একটা রিলোড করি, তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি এখানে লেখেন টেবিল ডার্ক, এখন যদি সেভ করেন আর ব্রাউজারে এসে রিলোড করেন, তাহলে দেখেন আপনার পুরো টেবিলটা কালো হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো এরকম বিভিন্ন ক্লাস আছে, এই যে এখান থেকে দেখবেন ওই যে বাটনে যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলোই ওরা ব্যবহার করছে আর কি। তো এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এরকম হবে। আচ্ছা, এটা যদি টেবিলের মধ্যে ব্যবহার করেন, আপনি যদি নির্দিষ্ট একটা রোকে শুধু চেঞ্জ করতে চান, তাহলে দেখেন যেখানে অন রোজ একটা ইয়ে আছে, প্রত্যেকটা টিয়ারের মধ্যে আপনি সেই টেবিল প্রাইমারি ক্লাসটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি যদি এই টেবিল ডার্কটা টেবিলের মধ্যে ব্যবহার না করে আপনি শুধুমাত্র এই টিয়ারের মধ্যে ব্যবহার করেন, ধরেন আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিয়ে দিলাম টেবিল ডার্ক, এখন যদি আপনি আপনার ব্রাউজারে এসে রিলোড করেন, তাহলে দেখেন শুধুমাত্র এইটার কালারটা চেঞ্জ হয়েছে, অন্যগুলোর কালার চেঞ্জ হয় নাই। আবার আপনি যদি এই রোর মধ্যে আরেকটা ভিন্ন ক্লাস ব্যবহার করতে চান, যেমন টেবিল কি দিবেন, ধরেন ওয়ার্নিং, ঠিক আছে, এরকম দিলেন, সেভ করলেন, একটা রিলোড করেন, দেখেন এটার কালারটা
ভিন্ন হয়ে গেল। অর্থাৎ আপনি প্রত্যেকটা রোর মধ্যে আলাদা আলাদা ক্লাস ব্যবহার করতে পারেন। আবার কি আছে দেখেন, যদি কোনো সেলের মধ্যে আপনি চেঞ্জ করতে চান, টিআর কিংবা টিএইচ এর মধ্যে, তাহলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি এই যে ইনফোটা নিলাম, এটা একটা সেলের মধ্যে ব্যবহার করব। ধরেন আমি শুধুমাত্র ইমেইলটার মধ্যে ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ক্লাস দিতে পারি, ক্লাসের নাম দিলাম টেবিল ইনফো। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং একটা রিলোড করি, দেখবো শুধু ইমেলের কালারটা আবার ভিন্ন হয়েছে। তার মানে আমরা চাইলে পুরো রোর কালার একরকম রাখতে পারি, আবার প্রত্যেকটা সেলের কালারও যদি চাই ভিন্ন ভিন্ন রাখতে, তাহলে কিন্তু আমরা করতে পারি। এই সুবিধাটা কিন্তু আগের ভার্সনে ছিল না, এই নতুন ভার্সনে এটা আসছে। তো আপনাদের ভাগ্য ভালো, আপনাদের বুটস্ট্র্যাপের ক্লাসটা আসার মানে মুহূর্তেই বুটস্ট্র্যাপের চেঞ্জ আসছে, যেটা আপনাদেরকে এখনই দেখাই দিতে পারলাম। যদি ক্লাসটা আগে হয়ে যেত, চেঞ্জেসটা পরে আসতো, তাহলে হয়তো এই ভার্সনটা নিয়ে আলোচনা করা হতো না। আচ্ছা, তো যাই হোক, ওকে, তো আমরা এটা একটা দেখলাম। আমরা আপাতত এই ক্লাসগুলো এখন একটু মুছে দিচ্ছি, কারণ আমরা এই যে টেবিল স্ক্রিপ্টের কাজটা একটু বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আমরা আপাতত এই যে এগুলো তো দেখলামই, এই ক্লাসগুলো এখান থেকে মুছে দিচ্ছি। এই ক্লাসটা ফেলে দিলাম, দেন আমরা এই ক্লাসটা ফেলে দিলাম, ঠিক আছে? এই ক্লাসটা ফেলে দিলাম, ওকে, এগুলো সব ফেলে দিলাম, শুধু টেবিল ক্লাসটা যেটা আছে সেটা থাকুক। আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখবো এই এখানে একদম টেবিল ট্যাগের মধ্যে আমরা অনেক ধরনের ক্লাস ব্যবহার করতে পারি। যেমন একটা হচ্ছে টেবিল বর্ডার্ড, ঠিক আছে? এই ক্লাসটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন এই যে এখানে যেমন বর্ডার নাই, এখন একটা বর্ডার চলে আসবে। দেখেন এই যে সবগুলোর মধ্যে একটা বর্ডার চলে আসছে, দেখতে খানিকটা ভালো লাগতেছে। আরেকটা ক্লাস আমরা ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে টেবিল স্ট্রিপড। আমরা যদি সেভ করে একটা রিলোড করি তাহলে দেখেন টেবিল স্ট্রিপড চলে আসছে, মানে একটা হোয়াইট, একটা গ্রে, আবার হোয়াইট, আবার গ্রে, আবার হোয়াইট, আবার গ্রে, ঠিক আছে? তো এইভাবে আপনার আপনি তৈরি করতে পারেন। দেখেন টেবিলটা এখন কতটা ক্লিন এবং সুন্দর লাগতেছে, ঠিক আছে? এছাড়াও আপনি তো আপনার মতো করে, যে ওরা আরো অনেকগুলো ক্লাস দিয়েছে, এই ক্লাসগুলো আপনি ধরে কাজ করতে পারেনি, ঠিক আছে? এরকম আপনি এখান থেকে নিয়ে কাজ করবেন, ওকে? এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। টেবিল সম্পর্কে আমরা আলোচনা করলাম বুটস্ট্র্যাপের। খুব ইজিলি আমরা চাইলেই হচ্ছে টেবিলের ক্লাসগুলো ব্যবহার করে একটা টেবিলকে ডিজাইন করে ফেলতে পারি। এছাড়াও আপনি ওভাররাইড করতে পারেন, মানে আপনার যদি কখনো মনে হয় যে আমি একটা ক্লাসকে স্টাইল করব, এই ক্লাসের কালার আমি আমার মতো দিব, তাহলে কিন্তু আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে কোনো একটাকে দিলেন, দিয়ে আপনি চিন্তা করলেন যে আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে? লাইক যেমন টি হেড, কোন একটা কালার যদি আপনি চেঞ্জ করতে চান। আচ্ছা, আমি চেঞ্জ করাটা মানে ওভাররাইড করার ব্যাপারটা আমি আপনাদেরকে পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, আপনাদের কাছে বেশি স্পেশাল মনে হবে। আপাতত আপনারা হচ্ছে যে এখানটা দেখে নেন। ওকে, গেল। তো এটা গেল টেবিল। এবার আসি ফর্মে। তো আমরা এখানে ফর্ম লিখে সার্চ করি, ফর্মস লিখে সার্চ করলাম। এখানে আসার পরে আমরা দেখব যে এখানে কিছু ফর্ম আসছে, ঠিক আছে? তো এখানে আমরা যদি একটু নিচে যাই, এখানে আসি, বিভিন্ন রকমের ক্লাস আমরা এখান থেকে দেখতে পাবো। ক্লাস কিভাবে খুঁজে বের করতে হয় আপনারা জানেনই, ঠিক আছে? একটু আগে দেখেছি। তবে মেইনলি আমাদের যেই দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে, একটু দাঁড়ান দেখাই, কোথায় আচ্ছা, আমরা আসি, আসলে আমরা বুঝতে পারবো। দেখি এখানে, আচ্ছা এখান থেকে একটু দেখি এখানে কি কি আছে। বুটস্ট্র্যাপ ফর্ম কন্ট্রোল, এত বি শিওর, টাইপ অ্যাট্রিবিউট তো থাকতেই হবে, তার কুইক এক্সাম্পল আছে কিছু, ঠিক আছে, দেওয়া আছে, ফাইন। প্রত্যেকটা একটা ডিভ নিতে হবে, সেটার মধ্যে আমরা ক্লাস নিব, সেটা তো বুঝলাম। বাট এইখানে ওরা MB3 নামক একটা ক্লাস ব্যবহার করছে। তো এই MB3 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা কিন্তু নতুন আসছে এই MB3 ক্লাসটা, আগে এটা ছিল না। আগে এখানে ব্যবহার করতে হতো ফর্ম গ্রুপ একটা ক্লাস,
তো এখন এই ফর্ম গ্রুপটা ওরা বাদ দিয়ে এমবি3 ব্যবহার করেছে। এই এমবি3 এর মিনিংটা কি সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো আমরা আগে এখান থেকে একটু খুঁজে বের করে দেখি এমবি3 ক্লাসটা দিয়ে ওরা কি বুঝাইছে। এমবি3 আছে এখানে আছে কোথাও এমবি3 ফর্মের মধ্যে। না, এখানে কোনো কিছু দেয় নাই। আচ্ছা, আমরা ক্লাসটা ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এমবি3 দিয়ে ওরা কি ব্যবহার করছে। ঠিক আছে, তো চলেন আমরা বানাইলেই বুঝবো। ঠিক আছে, যদি লেখা না থাকে তাহলে এটাকে আপনি নিজে আগে বানাবেন, বানিয়ে বোঝার চেষ্টা করবেন কি আছে। তো আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে মাই ফর্ম, এরকম একটা নাম দিলাম। এটা কিন্তু নিজেদের ক্লাস। এবার আরেকটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। ঠিক আছে, এন্ড দেন এটার মধ্যে প্রবেশ করেন। দেন একটা ইনপুট ট্যাগ পরে নিব, আগে ফর্ম বানায় নেই। এখানে একটা ফর্ম নেন, ফর্মের মধ্যে একটা ডিভ নেন, এই ডিভের মধ্যে এবার আপনি লিখবেন। তো প্রথমত আমি একটা লেভেল ট্যাগ নিলাম, লেভেল ট্যাগের মধ্যে আমি হচ্ছে লিখতে চাই ধরেন ইওর নেম, এরকম কিছু একটা লিখতে চাই। ঠিক আছে, ইওর নেম, তো সেভ করলাম। এন্ড দেন আমরা হচ্ছে যে এখানে আপনার একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুটের টাইপ ইকুয়াল টু আমরা দিলাম টেক্সট, নেম ইকুয়াল টু আপাতত আমাদের না হলেও চলবে, এটা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করব। আচ্ছা, ক্লাসের নামটা পরে দিচ্ছি, আগে একটা রিলোড করেন, বুঝেন, আগে দেখেন যে আপনার ফর্মটা যে আসছে, এই যে দেখেন আসছে, এইটাকে আগে একটু স্টাইল করব। কন্ট্রোল সি, এইখানে এসে বলেন ডট মাই ফর্ম, এখানে বলেন তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাই flatUIColors.com এ চলে যান, এন্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে সেট করেন, ধরেন এইটা পেস্ট করে দিলাম। এন্ড দেন একটা প্যাডিং দেন, উপরে নিচে 100 পিক্সেল আর ডানে বামে 0। এখন একটা রিলোড করেন, তো আমরা দেখতে পাচ্ছি এই আসছে। এখন আমরা কি করব, আমরা এইখানে একটা ক্লাস দিব, ক্লাসের নাম হবে ফর্ম কন্ট্রোল। এই ক্লাসটাই হচ্ছে মেইন ক্লাস, এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে ফর্ম ডিজাইন করার সময়। ইনপুটের মধ্যে যখন আপনি ফর্ম কন্ট্রোল দিবেন তখন আপনার ইনপুটটা একটা স্টাইল পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার ইনপুটের একটা স্টাইল কিন্তু আপনার কাছে চলে আসছে। এখন এটা অনেক বড় হয়ে আসছে, কারণ একটাই কারণ হচ্ছে যে আমরা কি বলে এই ডিভের কোনো উইথ টুইথ কোনো কিছু দিই নাই। আমরা যদি ফর্মের উইথটা কমিয়ে দিতাম বা আমরা যদি হচ্ছে ডিভের উইথটা কমায় দিতাম তাহলে কিন্তু কম আসতো। একটু দেখাই, যেমন ধরেন আমরা যদি বলি, আচ্ছা যেমন এটার মধ্যে যদি আমরা বলি ধরেন আমাদের এটার উইথ হবে ধরেন 50%, এখন আমরা দেখবো যে আমাদের এটাও কিন্তু এবার ডিভ অনুযায়ী ছোট হয়ে আসবে। ওকে, তো আমাদের ডিভ যেহেতু বড় তাই হচ্ছে আমাদের ফর্মটাও বড় হয়েছে। তা আমাদের আপাতত এটাকে বড়ই রাখলাম, আমরা চাইলে অন্য একটা ডিভ নিয়ে ছোট রাখতে পারতাম। তা আপাতত এটা বড়ই থাকুক, জাস্ট বুঝেন স্টাইলটা দেখেন। এরপরে আপনি ধরেন আরেকটা ডিভ নেবেন, আরেকটা ডিভ নিলেন, এই ডিভের মধ্যেও আপনি লেভেল কপি করলেন, এখানে পেস্ট করলেন, এখানে জাস্ট বললেন ইওর ইমেল, তাহলে আমাদের এখানে লিখতে হবে টাইপ ইকুয়াল টু ইমেল। এই ক্লাসটা কি করবে, আপনাকে ওই ফর্ম কন্ট্রোলটা আপাতত বাদ দিয়ে দিলাম, একটা রিলোড করেন, দেখেন আসছে। এখন যখনই আপনি ক্লাসটা ব্যবহার করবেন ফর্ম কন্ট্রোল, তখনই আপনি দেখবেন এই যে আপনার একটা স্টাইল হয়ে গেছে। এবার দেখেন এই দুইটার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই তেমন, অল্প একটু। ঠিক আছে, এই গ্যাপটা তৈরি করার জন্য আগের ভার্সনে একটা ক্লাস ব্যবহার করা হতো, সেটার নাম ছিল ফর্ম গ্রুপ। তবে এই ভার্সনে দেখলাম না, বাট আমরা দেখি এই ফর্ম গ্রুপ ক্লাসটা ব্যবহার করে কোনো কাজ হয় কিনা। রিলোড করার পরে দেখতে পাচ্ছি না, আমরা এখানে কোনো হচ্ছে কাজ দেখতে পাই নাই। এখন যেটা আসছে সেটার নাম হচ্ছে MB3, তাই না? ক্লাসের নাম কি আসছে, MB3। এই যে ক্লাসটা সেভ করেন, সেভ করে এখানে গিয়ে একটা রিলোড করেন, রিলোড করার পরে এই যে দেখেন এখানে ওই গ্যাপটা এবার আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম MB3 নামক ক্লাসটা মূলত গ্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আমরা ধরেন এবার আরো একটা ডিভ নিচ্ছি, ধরেন একটা কন্ট্রোল সি কপি করলাম, এন্ড দেন হচ্ছে আপনার এখানে পেস্ট করলাম। এখানে এখন আমরা হচ্ছে লিখলাম ইওর মেসেজ। ঠিক আছে, এইখানে আমরা ইনপুট ব্যবহার করব না, এখানে ব্যবহার করব টেক্সট এরিয়া। ওকে, টেক্সট এরিয়ার মধ্যে আমরা এখানে আপনার একটা রোজ ব্যবহার করতে পারি, যেমন 7 দিলাম। একটা যদি রিলোড করি তাহলে আমরা দেখবো যে নিচে আসছে টেক্সট এরিয়া।
এই টেক্সট এরিয়াকেও আমরা ওই ক্লাসটা ব্যবহার করতে পারি, যেটার নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এটা ব্যবহার করার সাথে সাথে দেখবো এটারও একটা স্টাইল পেয়ে গেছে, এটা দেখেন পেয়ে গেছে। তবে দেখেন এই যে এখানে আবার গ্যাপ নাই, কেন নাই? কারণ এই যে উপরের ডিফটার মধ্যে আমরা এই এমবি3 ক্লাসটা ব্যবহার করি নাই। তা এখন যদি আমরা রিলোড করি তাহলে আমরা দেখব এখানে আবার সেই স্টাইলটা গ্যাপটা চলে আসছে। এই গ্যাপটার জন্যই মূলত এই ক্লাসটা ব্যবহার করতে হবে। আগে এই ক্লাসটার নাম ছিল ফর্ম গ্রুপ, আর এখন হয়েছে এমবি3, চেঞ্জ হয়েছে ক্লাস। ওই যে প্রথমেই বলে নিয়ে আসছিলাম, আগের ভার্সনের সাথে নতুন ভার্সনে সামান্য কিছু চেঞ্জেস থাকতে পারে, সেই চেঞ্জেসগুলো আমরা দেখতেছি, যদিও আপনি বুঝতেছেন না হয়তো, কারণ আপনারা আগের ভার্সনে কাজ করেন নাই। বাট হচ্ছে কি বলে, এই ভার্সনে আসার পরে আমরা আপনারা এই ভার্সনটাই ঠিক মতো শিখেন। যদি কখনো প্রিভিয়াস ভার্সন, মানে আপনারা যখন নতুন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আপনারা সরাসরি এই ভার্সন নিয়েই কাজ করবেন। বাট যখন এমন হবে যে আপনি এমন একজনের কাজ পাইলেন যার ওয়েবসাইট অলরেডি রেডি, কিন্তু নতুন কিছু অ্যাড করতে হবে বা পুরাতন কোনো কিছু ফেলে দিয়ে নতুন করে ডিজাইন করে দিতে হবে, এরকম যদি হয় তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আগের ভার্সনটাকে নিয়ে একটু স্টাডি করে নিতে হবে। একই রকম, শুধু ক্লাসগুলো কি আছে সেটা একটু বুঝে নিতে হবে, আগের ভার্সনে কি ক্লাস ছিল। ঠিক আছে, আপনাকে জানতে হবে আগের ভার্সনে কি 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 ক্লাস ছিল। আর এখন যারা, মানে আমার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আগেরটাও জানি এখনেরটাও জানি, শুধু পরিবর্তনগুলো আমি এমনিতেই বুঝে যাচ্ছি, দেখেই বুঝে যাচ্ছি যে কি কি পরিবর্তন আসছে। কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে আগের ভার্সনটা একটু খুঁজে খুঁজে, মানে এটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, তখন আগেরটা নিয়ে আপনি স্টাডি করলে বুঝবেন যে আগে কি ছিল, এখন আগে কি ছিল। ঠিক আছে, নতুন পরিবর্তন কি আসছে সেটা আপনার বোঝার দরকার নেই, কারণ আপনি তো নতুনটাই শিখতেছেন। বাট যখন আপনি ওয়েবসাইট নিয়ে নতুন কাজ করবেন, নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন আপনি কিন্তু এই এটাই ব্যবহার করবেন, এই বুটস্ট্র্যাপ 5টাই ব্যবহার করবেন, আপনি আর 4 ভার্সনে যাবেন না। ঠিক আছে, তবে কোনো ক্লায়েন্ট আবার যদি বলে যে আমি 5-এ থাকবো না, আমি 4-এই করব, তাহলে আপনি 4 দিয়েই করবেন। তবে কোনো ক্লায়েন্ট এটা বলবে না, কারণ যে নতুন ডিজাইন করাবে সে লেটেস্টটাই চাবে, সে কখনোই আগেরটা চাবে না। সো এটা একটা বিষয়। তবে কারো যদি আগেরটাতে কাজ করার থেকে থাকে, তখন সে হয়তো চাইতে পারে যে না, আমাকে তুমি ইয়ে দিয়েই করে দাও, 4 দিয়েই করে দিবা, কারণ হচ্ছে তুমি যদি এখন কারণ আমারটা ডিজাইন করা হয়েছে 4 দিয়ে, তখন আপনাকে 4 দিয়ে কাজ করতে হবে, যেহেতু হচ্ছে যে আগে তার ডিজাইন করা ছিল। আবার অনেক সময় এমন হতে পারে, অনেক ক্লায়েন্ট 4 থেকে 5-এ কনভার্ট হতে পারে। এমন হতে পারে যে তার ডিজাইন করা ছিল 4-এ, কিন্তু সে হঠাৎ করে তার মনে হলো যে আমি এখন আর 4-এ থাকবো না, আমার পুরো ওয়েবসাইটটাকে আমি লেটেস্ট 5-এ কনভার্ট করাবো। ওয়েবসাইটের ডিজাইন যেমন আছে তেমনই থাকবে, শুধু আমি বুটস্ট্র্যাপের ইয়েগুলো 4-এ যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে 5-এ আমি কনভার্ট করব। তখন এই ধরনের কাজও কিন্তু পাওয়া যেতে পারে, তখনও কিন্তু আপনাকে ধরে ওই কাজগুলো করে দিতে হবে। অর্থাৎ তখন আপনাকে 4টাও বুঝে তারপরে 5-এ এসে ইয়া করতে হবে। তা আপাতত 4 বুঝতে হবে না, আপাতত 5-এ কিভাবে কাজ করতেছে সেটাই শিখেন, পরে 4-এ দেখলেই বুঝবেন যে কোথায় কি চেঞ্জ হয়েছে, আর কিছুই না। ওকে, আচ্ছা, তো বুঝলাম আমরা এমবি3 ক্লাসটা কি কারণে ব্যবহার করা হয়েছে। এবার আমরা হচ্ছে ধরেন এখানে একটা ইয়ে দিব, ইনপুট নিলাম, টাইপ ইকুয়াল টু দিলাম হচ্ছে সাবমিট, আর এখানে আমরা ব্যবহার করলাম ভ্যালু, এখানে জাস্ট ব্যবহার করলাম সাপোজ সেট। তো সেভ করে একটা রিলোড করার সাথে সাথে আমরা দেখবো যে আসছে, কিন্তু এটার নিচেও কোনো গ্যাপ নাই। কেন নাই? কারণ এই ডিভের মধ্যে আমরা ওই ক্লাসটা ব্যবহার করি নাই। তো ওই ক্লাসটা আপনি এখানেও ব্যবহার করে দেন, তাহলে দেখবেন এবারে বাটনের নিচেও ওই গ্যাপটা চলে আসছে। এই হচ্ছে বিষয়। আর এটার যদি আপনি একটা স্টাইল করতে চান, তাহলে কিন্তু ওই যে বুটস্ট্র্যাপের বাটন দিয়েও চাইলে করতে পারেন, আবার চাইলে নিজেও করতে পারেন। এবার আমি আপনাকে দেখাবো আপনি যদি বুটস্ট্র্যাপের কোনো কিছুকে ওভাররাইট করতে চান তাহলে কিভাবে করতে পারেন। যেমন আমি এখানে লিখলাম একটা ক্লাস, সাপোজ বিটিএন, ঠিক আছে, আরেকটা দিলাম ধরেন বিটিএন কি করব, বিটিএন ধরেন ওয়ার্নিং, এরকম। যদিও এটা আমরা সাধারণত করব না, আমরা নিজেদের ক্লাস দিয়েই করব, জাস্ট বুঝাচ্ছি। দেখেন এই যে আসছে। এখন কোনো কারণে আপনার কাছে বুটস্ট্র্যাপের এই ইয়েলো কালারটা ভালো লাগতেছে না, সবই ঠিক আছে, কিন্তু কোনো কারণে এই যে ইয়েলো কালার যেটা আসতেছে সেটা আপনার ভালো লাগতেছে না। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলেন, করার পরে আপনি বোঝার চেষ্টা করলেন যে ওরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে ওরা কি দিছে এই যে বিটিএন ওয়ার্নিং এর মধ্যে। এখন আপনি যদি চান যে এটাকে আপনি ওভাররাইট করবেন, তাহলে এই ক্লাসটাকে কপি করে আপনার style.css ফাইলে এসে পেস্ট করবেন। পেস্ট করে বলবেন যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হবে। দেখেন ওরা একটা ব্যাকগ্রাউন্ড দিছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার একই কথা, বাট আমরা এখানে ওরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার লিখছে আমরাও লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। তো সেম টু সেম না লিখলে একটু কনফ্লিক্ট করতেও পারে। এখন আপনার এই ইয়েলো কালারটা পছন্দ না, সাপোজ আপনার
এই অরেঞ্জ কালারটা পছন্দ বা এইটা আপনার পছন্দ, আপনি এটাকে কপি করলেন, কপি করে আপনি আপনার কালারটা দিয়ে দিলেন। এখন যদি আপনি আপনার ব্রাউজারে আসেন, এটাকে কেটে দেন, ঠিক আছে, ও একটা বর্ডার কালারও আছে সেমই, আমরা আচ্ছা পরে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে এসে একটা রিলোড করি, রিলোড করার পরে দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার বর্ডার কালার দিতে চাচ্ছেন, তো এখানে এসে লেখেন বর্ডার কালার, ওই সেম কালারটাই দিয়ে দিলেন। তো এখন যদি ব্রাউজারে আসেন, একটা রিলোড করেন, তাহলে দেখবেন এই যে চেঞ্জ হয়ে গেছে কালার। এটা কি করলেন? ওভাররাইট করে ফেললেন। কোথায় করলেন? আপনার style.css এ। এখন যত জায়গায় বিটিএন ওয়ার্নিং নিছেন, প্রত্যেক জায়গায় দেখবেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর কোথাও নিছি? আর কোথাও নেই, ঠিক আছে। হোভার করলে ওই কালারটাই পাচ্ছে, মানে ওদের ওয়ার্নিং এর। আপনি যদি চান হোভারে চেঞ্জ করবেন, কপি করে পেস্ট, কোলন দিয়ে বলবেন হোভার। এবার বলেন হোভারে কোন কালার দিতে চান। আমরা এটা ব্যবহার করছিলাম, ধরেন হোভারে এই কালার দিতে চাই, তো এখানে এসে বললাম ব্যাকগ্রাউন্ড কালার এইটা, তো সেভ করলাম এন্ড দেন ব্রাউজারে এসে রিলোড করলাম। দেখেন হোভার করার পরে এখন আর ওই কালারটা আসতেছে না, আমাদেরটা আসতেছে। আমরা চাচ্ছি হোভার করলে কালার সাদা হয়ে যাবে, মানে টেক্সটের কালার সাদা হয়ে যাবে। এখন হোভার করলে কিন্তু টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে না, আমরা চাচ্ছি হোভার করলে হবে। তো রিলোড করলে দেখেন এই যে এবার টেক্সটের কালারও চেঞ্জ হচ্ছে। আবার চাচ্ছি বর্ডার কালারও চেঞ্জ হয়ে যাবে, এখানে লিখলাম বর্ডার কালার, ওইটাই সেভ করলাম এন্ড দেন ব্রাউজারে রিলোড করলাম। তো এই থাকলো আর এই থাকলো, এই হচ্ছে বিষয়। তো দেখেন আমরা কি করলাম, ওদেরটাকে ওভাররাইট করে ফেললাম। এই জিনিসটাকে বলা হয় ওভাররাইট করা। তো এই ওভাররাইট করা কখনো কখনো প্রয়োজন পড়তে পারে, এরকম ওদের ডিজাইনটা আপনার খানিকটা পছন্দ হচ্ছে না, আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি এভাবে ওভাররাইট করবেন। তবে ওভাররাইট করার ক্ষেত্রে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, আপনার সিএসএস ফাইলটা কিন্তু নিচে থাকতে হবে। যদি কোনো কারণে আমাদের মেইন সিএসএস ফাইলটা নিচে না থেকে বুটস্ট্র্যাপেরটা নিচে থাকে, আমাদেরটা উপরে থাকে, তাহলে কিন্তু আপনার সিএসএস কাজ করবে না, মানে আপনার এই ওভাররাইট করা সিএসএস গুলো কাজ করবে না। অন্য যে কোনোটা দিলে সেটা কাজ করবে, বাট ওভাররাইট করেছেন সেটা কাজ করবে না। কেন? কারণ নিচেরটা প্রায়োরিটি বেশি, নিচেরটা থেকে পাচ্ছে। আর একটু আগে আমাদেরটা ছিল নিচে, তাই আমাদেরটার প্রায়োরিটি বেশি ছিল, তাই আমরা আমাদেরটা যে পরিবর্তন নিয়ে আসবো সেই পরিবর্তনটাই পাওয়া যাবে। সো আমাদেরটা সবসময় আমরা নিচে রাখবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে ওভাররাইট করার সিস্টেমটা। বুটস্ট্র্যাপের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কার্ড। যদিও এটাও খুব একটা প্রয়োজন পড়বে না, মূলত আসলে বুটস্ট্র্যাপের এই জিনিসগুলাই আমাদের তেমন বেশি প্রয়োজন পড়বে না। সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে গ্রিড সিস্টেম, যেটা নিয়ে আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। তো মানে নেক্সট ক্লাস আজকে জাস্ট বুটস্ট্র্যাপের এই বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকেন। তো দেখেন এটা হচ্ছে কার্ড। কার্ডের মধ্যে সাধারণত একটা ইমেজ থাকে, তারপর একটা টাইটেল থাকে, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন থাকে, আর শেষে একটা বাটন থাকে। এই হচ্ছে কার্ড। তো এই কার্ড আপনি হচ্ছে আপনার কি বলে সবসময় যে এইরকমই হবে তা না, কার্ড বিভিন্ন রকমের হতে পারে, আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারেন। তবে বুটস্ট্র্যাপের কার্ডটা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। খুব মজার তিনটা পার্ট, মানে একটা হচ্ছে ইমেজ, আরেকটা হচ্ছে এই বডির অংশ, আরেকটা হচ্ছে ফুট মানে আপনার কি বলে বাটনের অংশ। তো এটার জন্য কি করতে হবে, এখানে কোড দেয়া আছে, আপনি কোডটা একটু দেখতে পারেন। দেখেন একটা ডিভ নিতে হবে, ডিভটা শুরু হবে, যার ক্লাসের নাম দিতে হবে কার্ড। এরপর একটা ইনলাইন সিএসএস আছে, এটা চাইলে দিতেও পারেন, না চাইলে আপনি আপনার এক্সটার্নাল সিএসএস এ গিয়েও চাইলে স্টাইল করতে পারেন। ওরা ইন্টারনাল করে দিছে আর কি, মানে ইনলাইন সিএসএস করে দিছে আর কি। তো এখানে হচ্ছে স্টাইল নিয়ে একটা উইথ দিছে 18 রেম। 18 রেম হচ্ছে পিক্সেলের মতো একটা ইউনিট আর কি। আপনার পিক্সেল 1 রেমে 16 পিক্সেল হয় আর কি, এই হচ্ছে সেটা। তো এখানে দেওয়া হয়েছে। তারপর দেখেন এখানে একটা ইমেজ আছে, মানে এই ইমেজের ক্লাসের নাম হচ্ছে কার্ড আইএমজি টপ। আপনাকে এই ক্লাসটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে একটা ডিভ নিতে হবে, আবার ওই ডিভের ক্লাসের নাম হবে কার্ড বডি। এটার মধ্যে আপনি টাইটেল দিবেন, আপনার কন্টেন্ট যা যা রাখা দরকার রাখবেন, তারপরে বাটন চাইলে বাটন ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো এই ক্লাসগুলো ধরে আপনি জাস্ট স্টাইল করতে পারেন। তো আমরা ধরেন একটা বানাবো, এই ডিভের মধ্যেই বানাই, ফর্মের নিচে বানাই, ফর্মের বাইরে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা ক্লাস দিচ্ছি, ঠিক আছে, একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে কার্ড, ঠিক আছে। আমরা নিজেরাই লিখতেছি আর কি। আর ওরা একটা ইনলাইন সিএসএস করছে, ওদের মতোই করলাম। এখানে একটা উইথ দিছে ওরা, তো আমরা একটা উইথ দিলাম। ওরা দিছে 18 রেম, আমরা দিলাম 16 রেম, মানে সরি 16 রেম,
মানে ওদের চেয়ে ছোট দিলাম, সমস্যা নাই। তো রিলোড করলে আমরা দেখি এখানে রিলোড করলে কি আসে, দেখলাম যে কার্ডের বর্ডারটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এবার আমরা এটার মধ্যে একটা ইমেজ নিব, তো একটা ইমেজ নিলাম, বাট ইমেজ আমাদের কাছে নাই, তো আমরা একটা ইমেজ নিয়ে আসি চলেন। তো আমরা এই ক্লাস থেকেই ইমেজ পাবো, দেখি যে এখানে আমাদের অনেক ইমেজ আছে, তো এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে যাই, যে ধরেন এটাকে কপি করলাম বা কাট করলাম, কাট করে আমরা এখানে নিয়ে পেস্ট করে দিলাম 3.jpg, কোনো ফোল্ডারে রাখি নাই, তাই সরাসরি লিখবো 3.jpg। এটা অল্ট অ্যাট্রিবিউট লিখে জাস্ট আপনার লিখে রাখেন এখানে। তো রিলোড করেন, রিলোড করে দেখবেন ইমেজ আসছে, কিন্তু ইমেজের হাইট দেখছেন। এই জন্য আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করব, ক্লাসের নাম হচ্ছে কার্ড আইএমজি টপ। এই ক্লাসগুলো কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, আমি জাস্ট লিখে দিচ্ছি। এই যে দেখেন ইমেজটা এবার সেট হয়ে গেছে জায়গা মতো। এরপরে কি, এরপরে হচ্ছে আমরা একটা নতুন ডিভ নিব, এই ডিভের একটা ক্লাস দিব, ক্লাসের নাম হচ্ছে কার্ড বডি। এই ডিভের মধ্যে আপনি এবার কন্টেন্ট রাখেন, ধরেন আপনি এখানে একটা h5 নিলেন, এখানে আপনি লিখলেন কফি, সেভ করেন, মানে একটা টাইটেল দিলাম, দেখেন এই যে এখানে কফি আসছে। এরপর ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছেন, মানে এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাখলেন, প্যারাগ্রাফ এত বড় রাখার দরকার নেই, ছোট রাখলাম, সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড করলাম, তো দেখতে পাচ্ছি তারপরেও অনেক বেশি বেশি লাগতেছে, উইথ কম তো তাই, আচ্ছা থাকুক, ধরেন আমরা দিলাম, এই যে দেখেন একটা আসছে। এবার ধরেন আমরা একটা বাটন রাখতে চাচ্ছি, ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ দিলাম, এখানে আমরা বললাম অর্ডার নাও, এরকম একটা বাটন অ্যাঙ্কর ট্যাগ নিলাম। তো রিলোড করলে এই যে এখানে দেখবো একটা অ্যাঙ্কর ট্যাগ চলে আসছে। এটাকে যদি বাটনের স্টাইল দিতে চান তাহলে এখানে ক্লাস ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে আপনার নিজের মতো করেও বাটন বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, এমন না যে ওদেরটাই ইউজ করতে হবে, ঠিক আছে। ধরেন আপনি এই বাটনটা আপনি আপনার মতোই বানাইতে চাচ্ছেন, তাহলে বানান, এখানে আপনি আপনার ক্লাস দেন। ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে কফি অর্ডার, ক্লাসের নাম কি দিলাম, কফি অর্ডার বিটিএন ক্লাসের নাম। এখন এই ক্লাসটা কিন্তু বুটস্ট্র্যাপের না, এটা আমাদের। এই ক্লাসটাকে তাহলে স্টাইল করব কোথায়, আমাদের সিএসএস ফাইলে কল করলাম, কল করে এবার স্টাইল করেন, বলেন যে তোমার একটা বর্ডার হবে, ধরেন 1 পিক্সেল সলিড, একটা কালার দিতে চাই, ধরেন আমরা এই কালারটা দিতে চাই, দিলাম, সেভ করলাম, ব্রাউজারে চলে গেলাম, এন্ড দেন রিলোড করলাম, দেখতে পাচ্ছি আসছে। এরপরে আমরা বললাম যে তোমার টেক্সট ডেকোরেশন নান হবে, নান হবে করে দিলাম, রিলোড করলাম, টেক্সট ডেকোরেশন নান। আমরা বললাম তোমার একটা কালার হবে, কালার হচ্ছে ওইটাই, সেভ করে রিলোড করলাম, কালার চেঞ্জ। এবার বললাম একটা প্যাডিং হবে তোমার মধ্যে, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল। তো রিলোড করলাম, দেখতে পাচ্ছি হয়ে গেছে, যদিও অনেক বাজে দেখা যাচ্ছে, মানে উপরে নিচে 10 পিক্সেলটা, তো আমরা এখানে 5 পিক্সেল দিলাম, আর এখানে 15 পিক্সেল দিলাম, ছোট করে দিলাম বাটনটা, এরকম থাকলো, ঠিক আছে। এবার হোভার করলে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, আমরা হোভারে চেঞ্জ করে দিব, সমস্যা নাই। ওকে, আমরা কি করতে পারি এখানে, এখানে একটু বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি, দিলাম বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তাহলে আমরা যদি একটু রিলোড করি তাহলে দেখবো একটা বর্ডার রেডিয়াসও চলে আসছে। এখন আসেন হোভারের ব্যাপারটাতে, তো কপি করলাম, এখানে এসে পেস্ট করে বললাম কোলন হোভার, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি, সরি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এবার এটাই দিব, সেম কালারে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালার, তারপরে লিখলাম কালার হবে সাদা। তো সেভ করা হয়ে গেল, ব্রাউজারে গেলাম, এখানে একটা রিলোড দিয়ে দিলাম, তো যখন হোভার করতেছি তখন আমাদের এটা আসতেছে। তো আমরা কি করলাম এবার আমাদের মতো করে বানাইলাম, ঠিক আছে। একটু আগে বুটস্ট্র্যাপের ইয়ে দিছিলাম, আমরা চাইলে বুটস্ট্র্যাপের ক্লাসের নাম ব্যবহার করতে পারতাম, আবার চাইলে আমরা আমাদের নাম আমরা নিজেদের মতো করে বানাইতে পারি, ঠিক আছে। তো এটা পুরোপুরি ডিপেন্ড করে আসলে আপনার কাছে, আপনি চাইলে আপনার মতো বানাইতে পারেন, আবার চাইলে বুটস্ট্র্যাপের ক্লাসও দিতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের মতো করে
ব্যবহার করব, বুটস্ট্র্যাপেরটা আমরা কম ব্যবহার করব। তো বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে এই জিনিসগুলো নিয়ে আসলে আজকে আলোচনা করা হলো। যদিও আজকে যে বিষয়গুলো দেখলাম তাদের মধ্যে আমাদের যেগুলো বেশি প্রয়োজন পড়বে তাদের মধ্যে একটা হচ্ছে কন্টেইনার, এই যে দুই পাশে যে মার্জিনটা আসছে এই কন্টেইনার জিনিসটা আমাদের বেশি প্রয়োজন পড়বে। কন্টেইনার কথা যেহেতু আসলো আরেকটা জিনিস একটু বলবো, আসতেছি। তো কন্টেইনারটা আমাদের খুব প্রয়োজন পড়বে, প্রায়ই পড়বে, এটা আমরা ব্যবহার করব খুব। বাটনগুলো খুব একটা প্রয়োজন পড়বে না, তবে টেক্সট সেন্টার এই ক্লাসটা ব্যবহার করতে হবে মাঝে মাঝে, অনেক সময় কোনো টেক্সটকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য জাস্ট ক্লাসটা ব্যবহার করতে পারি। টেবিলটা ব্যাকএন্ডের টেবিল হলে আমরা টেবিলটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ফর্মটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন পড়বে, মানে ফর্মের এই যে স্টাইলটা দিয়ে দেওয়ার জন্য ফর্মটা পড়বে। কার্ডটা খুব একটা প্রয়োজন পড়বে না, তারপরেও দেখে রাখলেন আর কি। আচ্ছা, কন্টেইনারের কথা যেটা বলতেছিলাম, কন্টেইনার দুই ধরনের আছে, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তো আমরা যদি দেখেন এই যে সাপোজ প্রথম ডিফটা নিয়ে কাজ করি, এখানে কন্টেইনারের জায়গায় লিখলাম কন্টেইনার ফ্লুইড, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখব কি হয়। এই যে দেখেন দুই পাশ থেকে মার্জিনটা কমে আসছে, ঠিক আছে। আর যদি আপনি শুধু কন্টেইনার ব্যবহার করেন তাহলে মার্জিনটা একটু বেশি থাকবে, ঠিক আছে। তো যদি আপনার এমন হয় যে একটু কম দরকার পড়বে তাহলে আপনি কন্টেইনার ফ্লুইড ইউজ করবেন, আর যদি মনে হয় বেশি তাহলে হচ্ছে কন্টেইনার। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কন্টেইনার ব্যবহার করি, কন্টেইনার ফ্লুইড খুব একটা ব্যবহার করা হয় না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনার ইমেজের ক্ষেত্রে আর কি। তো ইমেজ রেসপন্সিভের ক্ষেত্রে তো একটা বড় ইমেজ দরকার। বড় ইমেজ কোনটা? এটা কি বড় ইমেজ ছিল? মোটামুটি বড়। এই ইমেজটাকে ধরেন আপনি কপি করলাম, কপি করে নিয়ে গেলাম এখানে পেস্ট করি, বাইরেই রাখলাম। এটা জাস্ট হচ্ছে নাম দিলাম 4, ওকে, 4.jpg। তো আপনি আপনার কোন একটা জায়গায়, আচ্ছা এই ডিভের বাইরে এখানে একটা নতুন ডিভ নিলেন এবং এটা একটা ক্লাস দিলেন, ধরেন কি নাম দিলেন, ধরেন এটা নাম দিলেন লোরাম, ক্লাসের নামই দিলেন লোরাম, সমস্যা নাই। তো এখানে একটা আমি img ট্যাগ নিলাম এবং বললাম 4.jpg, সরি jpg। অল্ট অ্যাট্রিবিউটে জাস্ট ইমেজ কথাটা লিখে রাখলাম, এন্ড দেন ব্রাউজারে রিলোড করলে আমরা দেখব আমাদের কাছে একটা ইমেজ আসছে এবং দেখেন ইমেজটা বিশাল বড়, ঠিক আছে। এখন এই ইমেজটাকে রেসপন্সিভ করে ফেলার জন্য জাস্ট একটা ক্লাস ব্যবহার করতে পারেন, ক্লাসের নাম হচ্ছে img fluid। এখন দেখেন এই ক্লাসের পরিবর্তন কি আসছে নাকি ঠিক আছে? না, ক্লাসের পরিবর্তন আসে নাই, দেওয়ার সাথে সাথে দেখলাম যে এই যে দেখেন ইমেজটা হচ্ছে ঠিক হয়ে গেছে, ঠিক আছে। সো যদি কোনো ইমেজকে রেসপন্সিভ করে ফেলতে চান তাহলে ইমেজের সাথে ক্লাস ব্যবহার করবেন img fluid, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মাধ্যমে করা। তবে এটা আমি খুব বেশি ব্যবহার করি না, কারণ আমি সিএসএস ফাইলে একদম শুরুর দিকেই ইমেজকে কল করে বলি যে ইমেজ তোমার উইথ হবে 100% অথবা ম্যাক্স উইথ হবে 100%, হাইট হবে অটো, আর ডিসপ্লে হবে ব্লক। এই জিনিসটা আমি একদম শুরুতেই বলে দেই। তাহলে এটা হচ্ছে সকল ইমেজকে আগে থেকেই কল করে রাখলাম, তার মানে যত ইমেজ আসবে সব ইমেজের এই স্টাইলটা এমনিতেই পেয়ে যাবে, তাই ক্লাসটা সাধারণত ব্যবহার করা লাগবে না। দেখেন এখন যদি ক্লাসটা ফেলেও দেই এখন কিন্তু কোনো সমস্যা হবে না, যেমন আছে তেমনই দেখতে পাবেন, কারণ সিএসএস এ আমি আগে থেকে এই স্টাইলটা করে রাখছি। তবে এটা যদি সিএসএস এ না থাকে, ফেলে দিয়ে যদি রিলোড করি তাহলে দেখবা আবার সেটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সিএসএস এ এই কাজটা করে রাখবো, তাহলে আর আমাদের বারবার ইমেজে ওই img fluid ক্লাসটা ব্যবহার করতে হবে না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড।